হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। তোরা সবাই ভালো আছিস? মন শরীর ভালো আছে? কিউট কিউট বাচ্চারা, তোর মন ভালো আছে? শরীর ভালো আছে আমি জানি, হ্যাঁ। শরীর ভালো না থাকলেও চাপ নাই, ওষুধ খাই নেবি, ঠিক হয়ে যাবে। বাট মন ভালো আছে কি নাই? মনের মধ্যে এনার্জি আছে? মনের মধ্যে এনার্জি থাকা খুব ইম্পর্টেন্ট, মন ভালো থাকা খুব ইম্পর্টেন্ট, ওকে? তোদের মন যতক্ষণ ভালো থাকবে না ততক্ষণ কিন্তু এক্সাইটমেন্ট আসবে না, ততক্ষণ কিন্তু জোশ আসবে না, ওকে? মন ভালো রাখ, শরীর তো ভালো হয়ে যাবে। তো মন ভালো আছে? যদি মন ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দে এবং আজকের এই ভিডিও লেকচারটা দেখা স্টার্ট কর। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, যে মন যদি ভালো না থাকে তবু এক্সকিউজ না দিয়ে বসে থাকিস না, লেকচারটা দেখা শুরু কর। লেকচারটা এত ইন্টারেস্টিং হবে যে মন তোর একটু পরে এমনি ভালো হয়ে যাবে। সো তোদের চল, আজকে আমাদের থার্মোডাইনামিক্স এর আর একটা নতুন লেকচারে সবাইকে সবাইকে ওয়েলকাম। লাস্ট লেকচার অবধি আমরা পড়াশোনা করছিলাম, তোদের মনে আছে কি কি পড়াশোনা করছিলাম? হ্যাঁ, ওকে। এবার লাস্ট লেকচারে তোদের আমি বলছিলাম যে বিভিন্ন ডায়াগ্রাম গুলো যে পড়াশোনা করলাম, একটা থেকে আর একটা ডায়াগ্রামে কিভাবে আমরা কনভার্ট করি সেগুলো পড়াশোনা করছিলাম, এবং ওইখানে বলছিলাম আমরা আজকে থেকে পড়াশোনা করব কি হচ্ছে গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে এনার্জি ডিস্ট্রিবিউশন কেমন করা হবে। এর জন্য বিভিন্ন ল, ইকুইপার্টিশন ল, ডুলং পার্টিট ল পড়াশোনা করব, এবং এই এনার্জি ডিস্ট্রিবিউশনের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে তোদের ডিগ্রি অফ ফ্রিডম। তো চল, ডিগ্রি অফ ফ্রিডম সম্বন্ধে ডিটেলসে আমরা কি করব এখানে বুঝবো। তো কিউটস একটা স্মাইল দিয়ে আজকের লেকচারটা দেখা স্টার্ট কর। হ্যাঁ, ওকে। ওকে, তো হিট ক্যাপাসিটি স্পেসিফিক হিট নিয়ে কারো কোনো প্রবলেম আছে? এক্সাম্পল সহকারে, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহকারে সবকিছু আমরা আলোচনা করছি, এটা নিয়ে আশা করি তোদের প্রবলেম নাই। কারো প্রবলেম থাকলে অবশ্যই অবশ্যই আমাকে বলবি, হ্যাঁ। এবার চল আমরা এখানে স্টার্ট করে দেই। তো প্রথমে স্টার্ট করি গেছে ইকুইপার্টিশন থিওরেম, ওকে? অর্থাৎ আমরা কোনো গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে কিভাবে এনার্জি কি করব, ডিস্ট্রিবিউটেড করব, এটা কে ঠিক করে দিছে? আমাদের একজন খুব বিখ্যাত সায়েন্টিস্ট, যিনি কি হচ্ছে ইকুইপার্টিশন থিওরি দিয়ে দিছে। তাহলে এডিং দে ইকুইপার্টিশন, ইকুইপার্টিশন থিওরেম, ওকে? লাইক অ্যাকর্ডিং টু according to equipartition theorem, average energy corresponding to 1 degree of freedom, যেটাকে শর্টকাট আমরা ডিও এফ লিখি, ওকে? ডিগ্রি অফ ফ্রিডম কি জিনিস আমি একটুবার আলোচনা করতেছি, ওকে? এস হাফ কেবি টি, ওকে? তো বলছে অ্যাকর্ডিং টু ইকুইপার্টিশন থিওরেম, সিম্পল জিনিস বলছে যে প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি কত হবে হচ্ছে হাফ কেভিটি। একটা ডিগ্রি অফ ফ্রিডম হাফ কেভিটি, দুইটা ডিগ্রি অফ ফ্রিডম 2 ইন্টু হাফ কেভিটি, তিনটা ডিগ্রি অফ ফ্রিডম 3 ইন্টু হাফ কেভিটি। তো যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম হবে অত মাল্টিপ্লিকেশন হবে হাফ কেভিটির সঙ্গে, ওকে? তো এটা বলছে, তাহলে দ্যাট ইজ আমরা কি বলতে পারি যে অ্যাভারেজ এনার্জি ইউ ইকুয়াল টু হাফ কেবি টি, ওকে, ফর 1 ডিগ্রি অফ ফ্রিডম, ওকে? এটা বলতে পারিস। তাহলে ফর এফ ডিগ্রি অফ ফ্রিডম, এফ ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে, ওকে, অ্যাভারেজ এনার্জি কত হবে হচ্ছে এফ ইন্টু হাফ কেবিটি হবে, ওকে? এবার এফ ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে যদি এন নাম্বার অফ পার্টিকেলস থাকে তাহলে কি হবে? তাহলে ফর সাস এন পার্টিকেলস, এন নাম্বার অফ
পার্টিকেলস। ওকে, অ্যাভারেজ এনার্জি তখন হবে হচ্ছে NF হাফ কেবিটি। ওকে, তাহলে n নাম্বারের জন্য n দ্বারা মাল্টিপ্লিকেশন হলো। এটা একটা পার্টিকেলের জন্য f, একটা পার্টিকেলের f ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ এনার্জি। ঠিক তেমনি n নাম্বার অফ পার্টিকেল যাদের ডিগ্রি অফ ফ্রিডম কত আছে f, তাহলে হচ্ছে অ্যাভারেজ এনার্জি এটা আসবে। ঠিক আছে, এবার মাথায় রাখি এখান থেকে আমরা লিখতে পারি ইউ। ওকে, n, এবার হচ্ছে n কেবি বাই 2 এফ টি। n কেবি মানে জানিস হচ্ছে আর, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, তাহলে এটা আসলে হচ্ছে আর বাই 2 এফ টি। ওকে, তো এটা জিনিস মাথায় রাখবি তোরা। ক্লিয়ার? তো এটা হচ্ছে ইকুয়েশন 3 দিলাম। তো এইখানে আমি কয়টা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, মাথায় রাখিস। এক্সামে তোদের কিন্তু এই যে ছোট ছোট জিনিস আছে না, এগুলা জিনিস দিয়ে থার্মোডাইনামিক্স এর সব ধরনের প্রবলেম সলভ করতে লাগে, আমি তোদের শেখাই দেবো সলভ করা। তো এখানে কয়টা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস আমি বলে দিচ্ছি। যে প্রথম কথা, এই যে ইকুইপার্টিশন থিওরেম আছে না, যে থিওরেমের সাহায্যে বললাম যে এভরি ডিগ্রি অফ ফ্রিডমের সঙ্গে অ্যাসোসিয়েটেড অ্যাভারেজ এনার্জি কত হয়েছে হাফ কেডি করে। এটা শুধুমাত্র কিন্তু গ্যাস পার্টিকেলের জন্যই কাজ করবে ইকুইপার্টিশন থিওরেম, অন্য কোথাও কাজ করবে না। তাহলে লেখা দেয় ইট ভ্যালিড অনলি ফর গ্যাসেস। ওকে, তাহলে ইকুইপার্টিশন থিওরেম is valid only for গ্যাসেস, গ্যাসেসের জন্যই ভ্যালিড করবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, যে রিলেশনশিপটা মাথায় রাখিস। আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা আছে, গ্যাস কনস্ট্যান্ট আর ইকুয়াল টু কত হয়, অ্যাভোগাড্রোর নাম্বার n ইনটু বোলসম্যান কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কেবি। ওকে, কেবি বা নরমালি কে লিখি, কেবি বা কে লেখে, যে যেটা লিখিস এটা তখনই মিলবে। কারণটা দেখ, এখান থেকে একটা জিনিস মাথায় রাখিস না, অ্যাভোগাড্রোর নাম্বার মানে হচ্ছে পার ইউনিট মোল, হ্যাঁ না, পার মোল, তাহলে মোল ইনভার্স, তাই তো, মোল ইনভার্স এখান থেকে পাচ্ছিস। আর আমাদের বোলসম্যান ধ্রুবক কত হচ্ছে, জুল পার কেলভিন হয়, জুল পার কেলভিন। তাহলে একমাত্র তখনই এটা কত হবে হচ্ছে, বুঝতেই পারছি, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স লিখতে পারি। তো এটা হচ্ছে রিলেশন, মাথায় রাখবি সবসময়, যে অ্যাভোগাড্রোর নাম্বার, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এন্ড বোলসম্যান কনস্ট্যান্টের মধ্যে রিলেশন। ওকে, এবার আমাদের কি পাইলাম, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস পাইলাম, যে এন নাম্বার অফ পার্টিকেলের ক্ষেত্রে এফ ডিগ্রি অফ ফ্রিডমের জন্য এভারেজ এনার্জি কত আসে হচ্ছে এফ বাই 2 আর টি। ওকে, তো এখান থেকে আমরা কি বের করতে পারি বলতো, বিভিন্ন কেস করতে পারি, যেমন স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম বের করতে পারি, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার বের করতে পারি। ওকে, নাও তাহলে যদি আমি স্পেসিফিক হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম বের করতে চাই, তখন কি হতে হবে বলতো, সিভি ইকুয়াল টু, এটা এর আগের দিন তোদের শেখাইছি, কত হয়, ডেল ইউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট কত হচ্ছে ভি। তাহলে দেখ সিবি ইকুয়াল টু, এটার ক্ষেত্রে এটার ইউ বসাই দে, তাহলে আর কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট, শুধুমাত্র কি হবে হচ্ছে টি এর ডেরিভেটিভ হবে। তাহলে কত হবে এফ বাই 2 আর হচ্ছে আর সব কনস্ট্যান্ট বের হয়ে আসলো, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে। ওকে, তো এটা আসলো আমাদের হচ্ছে সিবি আসলো। ওকে, আর উই হ্যাভ, আমি তোদের এর আগের দিন মায়ার ফর্মুলা শেখাইছিলাম, মায়ার ফর্মুলা কি ছিল, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কত হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা সিপি ইকুয়াল টু কত পাচ্ছি হচ্ছে আর প্লাস সিবি। তো এখান থেকে সিপি ইকুয়াল টু আর প্লাস সিবির মান কত হচ্ছে এফ বাই 2 আর। তো এখান থেকে আসলো হচ্ছে সিপি ইকুয়াল টু হচ্ছে আর কমন নিলাম, সেটা 1 প্লাস এফ বাই কত হচ্ছে 2, এটা হচ্ছে ফিফথ ইকুয়েশন। এবার সিপি সিবির মধ্যে রিলেশন বের করি। ওকে, নাও আমরা জানি যে এডিয়াবেটিক গ্যাস কনস্ট্যান্ট গামা ইকুয়াল টু কত হয়, গামা ইকুয়াল টু সিপি বাই সিবি হয়।
তাহলে এখান থেকে যদি বসায় দেশ গামা ইকুয়াল টু এখান থেকে সিপি সিপির ভ্যালু বসাই দিলে আর ইন্টু 1+f/2 বাই সিবির ভ্যালু হচ্ছে f/2 ইন্টু আর। তো এই আর কেটে গেল, তো এখান থেকে আসলে গামা ইকুয়াল টু 2/f প্লাস কত হচ্ছে 1। সুতরাং গামা ইকুয়াল টু 1+2/f। এটা গেল হচ্ছে রিলেশন বিটুইন এডিয়াবেটিক গ্যাস কনস্ট্যান্ট গামা অ্যান্ড দ্য ডিগ্রি অফ ফ্রিডম এফ। খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা তোরা ছোটবেলাতেও পড়ছিস, ক্লাস 11এও পড়াশোনা করছিস, এখনো এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে এখনো কোশ্চেন আসে। ওকে, তো এইটুক লেখ। লেগলি এখানে এইটুক বুঝতে কারো কোনো অসুবিধা, দুঃখ, কষ্ট, মাথা ব্যথা কিছু থাকলে বলবেন। ওকে, এইটুকু হয়ে গেছে না? এবার শোন ভালো করে, আমি কি বললাম, আমাদের যে ইকুইপার্টিশন থিওরেম আছে, ইকুইপার্টিশন থিওরেমটা ভ্যালিড অনলি ফর গ্যাস। তাহলে ইন জেনারেল কি হবে, যে কোনো কিছুর ক্ষেত্রে কি হবে? এই যে যে কোনো কিছুর ক্ষেত্রে এটাকে বলার জন্য আরেকজন খুব ভালো কাজ করে গেছিল, সেটার থেকে থিওরেম আসছে ডুলংস পেটিট থিওরেম। ওকে, বা ডুলং পেটিট ল। ওকে, তো এবার আমরা পড়বো ডুলং পেটিট ল। একবার স্পেলিংটা দেখে নেই তো, আমার মনে হইতেছে ভুল লিখছি। ডুলং পেটিটলা না, ডুলং না ডিলং? ডিলং পেটিট, ডুলং ডুলং হয়, হ্যাঁ। অ্যাকর্ডিং টু আমাদের উইকিপিডিয়া, এটা হচ্ছে ডুলং, ডুলং অ্যান্ড পেটিট ল। একদম ঠিক আছে। ওকে, ডান এইটুক সবার। তো নেক্সট স্টেপে যাব, রেডি সবাই নেক্সট স্টেপে যাওয়ার জন্য?
এবার দেখ ভালো করে শোন, এই যে ডুলং পেটিট ল আছে না, ডুলং পেটিট ল ইন জেনারেল এটা তো শুধুমাত্র গ্যাসের জন্য বলে, ডুলং পেটিট ল প্রায় সবার জন্য বলে, সলিড ওকে সব ম্যাটেরিয়ালের জন্য বলে। তো কি বলছে, অ্যাকর্ডিং টু ডুলং and Petit, okay, average energy corresponding to every quadratic term, okay, is half kBT। কোয়াড্রেটিক টার্ম মানে বুঝিস তো, যেগুলো স্কোয়ার ফর্ম আছে, হ্যাঁ না, যেমন সাপোজ হচ্ছে বললি এই যে হাফ কে এক্স স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি বলিস না হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এইখানে এক্স স্কোয়ার আছে, একটা কোয়াড্রেটিক টার্ম আছে না, তাহলে কোয়াড্রেটিক টার্মের করসপন্ডিং এনার্জি কত হবে, এভারেজ এনার্জি কত হবে, হাফ কেবিটি হবে। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস, যে কোনো স্কোয়ার টার্মের এটা এইটুকুই বলছে, কিন্তু মাথায় রাখিস, এর থেকে বেশি কিছু বলে নেই, বলছে অ্যাকর্ডিং টু ডুলং বাই ডিট এভারেজ এনার্জি করসপন্ডিং টু এভরি কোয়াড্রেটিক টার্ম, মানে যতগুলো স্কোয়ার যুক্ত টার্ম থাকবে অতটার থেকে কি করে দিবে, হাফ কেবিটি করে এনার্জি দিবে, এভারেজ এনার্জি দিবে। ওকে, এইটুক জিনিস মাথায় রাখবি। ওকে, তো এইটা দিয়ে প্রচুর কোশ্চেন আসে তোদের, তোরা মাথায় রাখবি, আইআইটি এক্সামে এখান থেকে অনেকবার অনেক কোশ্চেন আসছে। ওকে, তাহলে লেখ, একটা এক্সাম্পল দিই, সাপোজ একটা সিস্টেম আছে, সিস্টেমটার এনার্জি আছে, সিস্টেমটার এনার্জি কাইনেটিক এনার্জি আর কি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে। কাইনেটিক এনার্জি এমন আছে পি স্কোয়ার বাই টুয়াইস এম, এমন হচ্ছে কাইনেটিক এনার্জি আছে। ওকে, অ্যালং এক্স অ্যাক্সিস ওয়ান ডাইমেনশনাল বলা নিলাম পি স্কোয়ার বাই পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম প্লাস হাফ কে এক্স স্কোয়ার পোটেনশিয়াল এনার্জি নিলাম। ওকে, তাহলে দেখ তো এটাও একটা কোয়াড্রেটিক, এটাও একটা কি হচ্ছে কোয়াড্রেটিক টার্ম, মানে হচ্ছে দুইটাতে স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার আছে, এখানে কত আছে এক্স স্কোয়ার আছে, তাহলে এটার থেকে এভারেজ এনার্জি কত পাবি, হাফ কেবিটি, এটার থেকে এভারেজ এনার্জি কত পাবি, হাফ কেবিটি। তখন এই সিস্টেমটার এভারেজ এনার্জি কত হবে, হাফ কেবিটি প্লাস হাফ কেবিটি মানে কেবিটি। ওকে, এটাই ডুলং পেটিট ল বলে। সো এভারেজ এনার্জি অফ দ্য সিস্টেম ইকুয়াল টু কত হলো, হাফ কেবিটি প্লাস হাফ কেবিটি, সবকিছু মিলে দিল কেবিটি। ওকে, এবারে একটা জিনিস মাথায় রাখিস, আমি কি বললাম, ডুলং পেটিট ল এটা কার জন্য কাজ করবে, সলিডের জন্য কাজ করবে। এইটা শুধুমাত্র ইয়েটা কি ছিল, শুধুমাত্র গ্যাসের জন্য ছিল, আর এটা সলিডের জন্য কাজ করবে, গ্যাসের জন্য কাজ করবে, সবার জন্য কাজ করতেছে। কারণটা এ তো কিছু দেখতেইছে না কোনো কিছু, ঠিক আছে, কিসের থেকে আসতেছে, এ শুধু দেখতেছে তোর ইকুয়েশনের ভিতরে ইয়ে আছে কি নাই, কোয়াড্রেটিক টার্ম আছে কি নাই। এবার শোন ভালো করে, এই যে হাফ কে এক্স স্কয়ার টার্মটা কার জন্য আসলো, পটেনশিয়াল এনার্জির জন্য আসলো। কিন্তু তোরা জানিস যে গ্যাস মলিকুলের ক্ষেত্রে, আমি প্রথম দিন থেকেই বলতেছি, আইডিয়াল গ্যাস মলিকুলের ক্ষেত্রে ওদের মধ্যে ইন্টারাকশনই নাই, আইডিয়াল অবস্থায় ধরি, তার মানে ওদের পোটেনশিয়াল এনার্জি নাই, শুধুমাত্র যা আছে সেটা কি হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির করসপন্ডিং এনার্জি কত হবে, হাফ কেবিটি, আর এটা পোটেনশিয়াল এনার্জি তো থাকবেই না। তো দেখ, আবার ঘুরে ফিরা ইয়ে গেছে কি যায়নি, ইকুইপেটিশন থিওরেমে গেছে কি যায়নি, মানে আবার বস যে এইটা তো সলিডের জন্য আমি একটা লিখলাম যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি, কিন্তু এবার ভাব গ্যাস মলিকুলের ক্ষেত্রে তো পোটেনশিয়াল এনার্জি নেই, তাহলে শুধু কাইনেটিক এনার্জি আছে, তাহলে একটাই কোয়াড্রেটিক টার্ম, আর একটার করসপন্ডিং এনার্জি কত আছে, হাফ কেবিটি। এটাই তো কি বলছিল আমাদের ইকুইপেটিশন লাই তো বলছিল। ওকে, তো মাথায় রাখিস, একটা ইম্পর্টেন্ট জিনিস বলতেছি, ফর আইডিয়াল গ্যাস দেয়ার ইজ only kinetic energy, no potential energy, hence energy E equal to কত হচ্ছে px স্কয়ার বাই টুয়াইস এম। তাহলে এটার এভারেজ এনার্জি যদি দেখিস কত আসলো, হাফ কেবিটি, কারণটা সিঙ্গেল আছে।
এটাই হচ্ছে ইন্টারেস্টিং জিনিস ডুলং পেটিট ল। ও দেখেই না কোন ধরনের ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে, কোন স্টেটে আছে, ও শুধুমাত্র দেখে এনার্জির এক্সপ্রেশনে কি আছে। ওকে, এইটুক জিনিস মাথায় রাখবে, খুব ইন্টারেস্টিং জিনিস। তবে ডুলং পেটিট ল না, এটারও একটু লিমিটেশনস আছে। আমি যখন তোদের সলিড স্টেট ফিজিক্স পড়াবো, সলিড স্টেট ফিজিক্স এর মধ্যে এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, মজাদার জিনিস যে সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে একটা জিনিস পড়াশোনা করব, এই যে বিভিন্ন থিওরেম গুলো আছে না, এই থিওরেম গুলো ডেরিভেশন করবো। দেখ এইখানে তোদের আমি ইকুইপেটিশন ল লেখাইছি, শুধু ডেরিভেশন করাইনি, কারণটা তোদের থার্মোডাইনামিক্স এর সিলেবাসে ব্র্যাকেটে লেখা আছে যে দরকার নেই, ঠিক আছে, কোনো প্রুফের দরকার নাই, জাস্ট খালি কি দরকার তোদের স্টেটমেন্টটা দরকার। তো এইখানে ওই জন্য স্টেটমেন্টটাই আছে শুধু, এখানে আমি প্রুফ করাই নাই। কিন্তু যখন সলিড স্টেট ফিজিক্স পড়াশোনা করব, তখন আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সাহায্যে প্রুফ করব। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটা ব্রাঞ্চ আছে, তোদের জানিস আশা করি। তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর পার্টিশন ফাংশন আছে কনসেপ্ট, সেটার সাহায্যে আমরা সলিড স্টেট ফিজিক্সে কি করব, এগুলো প্রুফ করব। সরি, প্রুফ করে ইন্টারেস্টিং জিনিস কি দেখবো জানিস? প্রুফ করার পর দেখবো যে ইকুইপেটিশন ল গ্যাসের জন্য ঠিক আছে, তারপর ডুলংস পেটিট ল সলিডের জন্য ঠিক আছে, কিন্তু ডুলং পেটিট ল অ্যাবসলিউট লো টেম্পারেচারে কি হচ্ছে, ডুলংস পেটিট ল কাজ করে না। তখন কাজ করে হচ্ছে ডি বাই টি কিউব থিওরি। তাহলে ডুলংস পেটিট ল ওয়ার্কস ফর হাই টেম্পারেচার, ডুলংস পেটিট ল ডাজ নট ওয়ার্ক অ্যাট লো টেম্পারেচার। লো টেম্পারেচারে গিয়ে কাজ করে কি হচ্ছে, ডিবে থিওরি। তো ওগুলো আমরা পড়াশোনা করবো, হ্যাঁ অবভিয়াসলি সলিডের ক্ষেত্রে। কিন্তু আমাদের গ্যাসের ক্ষেত্রে যখন পড়াশোনা করতেছি, গ্যাস অলরেডি অনেক স্পিডে ছোটাছুটি করে, এর কাইনেটিক এনার্জি অনেক বেশি হয়, তো ডুলংস পেটিট ল দিয়ে কাজ চলে যায়। কিন্তু সলিড স্টেট ফিজিক্স এর ক্ষেত্রে যখন লো টেম্পারেচার দিবি, তখনই কিন্তু তোদের ডুলং পেটিট ল কাজ করবে না, তখন কাজ করবে হচ্ছে ডিভেই ল। এগুলার সমস্ত কিছু আমাদের কি আছে হচ্ছে আছে সলিড স্টেট ফিজিক্স যখন পড়াশোনা করবো তখন হচ্ছে ডিটেলসে বলবো। ওকে, তো এখানে একটা নোট দিয়ে আমি লিখে দিই যে ডুলং পেটিট ল does not work good for low temperature. At low temperature, dB TQ3 law holds good. আমরা পরবর্তী এগুলো ডিটেলসে আলোচনা করব। ওকে, এগুলো কোথায় পড়বো? সলিড স্টেটে পড়বো। সলিড স্টেটে আমরা পড়াশোনা করব কিসের সাহায্যে? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সাহায্যে। ওকে, ক্যামেরাম্যান জুম করো, জুম করো না, ফোকাস করো, কিউট লোকের দিকে ফোকাস করো। এই দেখ কিউট, এই দেখ কত সুন্দর কিউট লোকটা, কিউট লোক বলতেছি রে, ক্যামেরাম্যান ফোকাস কর। এটা কেমন করে কথা বলতেছিস? ঠিক আছে, ওকে। এবার দেখ, এবার খতরনাক তোদের জীবনে জীবন চেঞ্জ করা কিছু আমি জিনিস শেখাই দিতেছি। ওকে, শোন, আমরা কি দেখলাম এখানে, দেখ ফর এক্সাম্পল হিসাবে নিলাম একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি নিলাম। হ্যাঁ, কোন মলিকুল যদি একই সঙ্গে ট্রান্সলেশনাল মোশন শো করতেছে, মানে এমন এমন করে যাইতেছে, রোটেশনাল মোশন শো করতেছে, এবং ভয়ে কাঁপতেছে, ভাইব্রেশনাল মোশন শো করতেছে, তাহলে সবগুলা মোশন যদি শো করে, তাহলে কি আসবে হচ্ছে, এইটা কেমন করে কাজ করবে সেটা আমরা শিখি। তো তোদের এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি বলতেছি। তাহলে ইফ এ molecules, ওকে, molecules কি হয়ে গেল, molecules ইয়েস না, তাই তো হবে, molecules, এবার molecules, ওকে, shows ট্রান্সলেশনাল কমা rotational and vibrational, okay, motion, then
দেন এনার্জি ইকুয়াল টু, দেখ ভালো করে, ট্রান্সলেশনাল মোশন মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, है ना? তাহলে পি এক্স স্কয়ার বাই কত হচ্ছে টুয়াইস এম কাইনেটিক এনার্জি অ্যালং এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ ট্রান্সলেশন অ্যালং এক্স অ্যাক্সিস নিলাম। ওকে, এবার হচ্ছে রোটেশনাল মোশন। রোটেশনাল যখন কোনো কিছু রোটেট করে তখন কি আসে, মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট আসে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া ওটার ভেলোসিটিকে কি বলি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বলি। তাহলে কত হবে হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। এটা হচ্ছে রোটেশনাল মোশনের জন্য গেল। এবং যদি তোরা কি নিয়ে এসেছে আর একটা ভাইব্রেশনাল, ভাইব্রেশনাল মানে ধরে স্প্রিং ভাইব্রেট করতেছে, এমন করতেছে, ওটাকে কি বলি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি কত লাগে, হাফ কে এক্স স্কয়ার। এই যে এইখানে মাঝখানে দুইটা ব্র্যাকেট লিখলাম কিসের জন্য, আমি পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? ব্র্যাকেট দুইটা দিয়ে রাখা দে, খুব ইম্পর্টেন্ট জিনিস, ওই ব্র্যাকেট দিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। ওকে, তো আমি তোদের কোশ্চেন সলভ করার জন্য অনেক বড় একটা জিনিস বলে রাখলাম। ওকে, এবার দেখ এইটার ক্ষেত্রেও কি আছে, কোয়াড্রেটিক টার্ম আছে। তাহলে কোয়াড্রেটিক টার্ম থাকার জন্য এটা কত হবে, এভারেজ এনার্জি হাফ কেভিটি। এটাও কোয়াড্রেটিক টার্ম আছে, কোয়াড্রেটিক মানে স্কয়ার টার্ম আছে না? তাহলে এটাও কত হচ্ছে হাফ কেভিটি, এটাও কত হবে হচ্ছে হাফ কেভিটি। এখান থেকে আমরা বলতে পারি কোন একটা সিস্টেম যখন কি থাকবে হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন এন্ড ভাইব্রেশনাল মোশনে থাকবে, তখন তার এভারেজ এনার্জি কেমন হবে। এবার এখানে ইন্টারেস্টিং জিনিস কি আছে, ব্র্যাকেট গুলো কিসের জন্য দিলাম আমি একটু বলে দেখি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কি বললাম যে প্রত্যেকটা কোয়াড্রেটিক টার্মের রেসপেক্টে এভারেজ এনার্জি কত হচ্ছে হাফ কেভিটি করে হয়। হুম, এবার কথা হচ্ছে যখনই ডিগ্রি অফ ফ্রিডমের গল্প আসবে, হুম, তো আমরা জানি প্রত্যেকটা থেকে ডিগ্রি অফ ফ্রিডম কত করে আসবে হচ্ছে একটা করে ডিগ্রি অফ ফ্রিডমের জন্য কত করে পাবো আমরা হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়া থিওরি, ইকুইভেটেশন থিওরি কত বলছে, এভরি ডিগ্রি অফ ফ্রিডমের সঙ্গে করেসপন্ডিং এনার্জি কত আছে, অ্যাসোসিয়েটেড এনার্জি কত আছে হচ্ছে হাফ কেভিটি করে আছে। এবার এই যে ভাইব্রেশনাল মোড আসলে কতগুলা পাবো, এটা আমি ব্র্যাকেটের ভিতরে লিখবো। অ্যাকচুয়ালি বলি, যদি ভাইব্রেশন জিনিসটা না নর্মালি সেন্সে আমরা করতে পাবো না, ওটা অবজার্ভ করে করতে লাগে। ধরুন দুইটা মলিকুল ভাইব্রেশন করতেছে না, তাহলে ওইটার ক্ষেত্রে কত আসবে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। ওকে, কারণ দুইটা মলিকুল থেকে যতগুলা কি থাকে হচ্ছে মলিকুল থাকে ইন জেনারেল বলতেছি, অতগুলা মোট তৈরি হয় ভাইব্রেশনের জন্য। ওকে, এটা এক্সেপশন হইতে পারে, বাট ইন জেনারেল কিছু বলা না থাকলে এটা হয়। এটা কথা বুঝতেছিস না, আমি যখন প্রবলেম সলভ করাবো তখন বুঝতে পারবি, একটু পরেই বুঝতে পারবি। ওকে, চল এটা এমনি লেগে দে। তাহলে আর যদি শুধুমাত্র কি থাকে হচ্ছে ট্রান্সলেশনাল মোশন থাকে, তখন কি হবে, এটা হবে নর্মাল সেন্সে। ওকে, তাহলে ওকে, if there is only ট্রান্সলেশনাল মোশন, তখন এনার্জি কত আসবে রে, E ইকুয়াল টু পি এক্স স্কোয়ার বাই টুয়াইস এম। তাহলে এভারেজ এনার্জি কত শো করবে, হাফ কেবি। বুঝছিস? এবার শোন, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, যে যদি গ্যাস মলিকুল হয়, না গ্যাস মলিকুল হলে ভাইব্রেশনের ক্ষেত্রেও কত আসবে হচ্ছে হাফ কেভিটি হবে। কিন্তু যদি সলিড হয় ভাইব্রেশনের ক্ষেত্রে কেভিটি হবে। ওকে, কিসের জন্য, কারণটা মলিকুলের জন্য আসে, আমি পরবর্তীতে বলতেছি, ঠিক আছে? ভাইব্রেশনাল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি কত হবে হচ্ছে হাফ কেভিটির জায়গায় কেভিটি হবে, ঠিক আছে? ফর ফর সলিড, হ্যাঁ মাথায় রাখিস। আর হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি হাফ কেভিটি হবে ফর গ্যাস। ওকে,
তো তোরা খালি এইটুক জিনিস মাথায় রাখ, আর কিচ্ছু মাথায় রাখতে লাগবে না। সেটা হচ্ছে ডুলং পেটিট ল কিচ্ছু বলে না। ডুলং পেটিট ল বলে যেখানে কোয়াড্রেটিক টার্ম আছে ওই কোয়াড্রেটিক টার্মের ইকুইভ্যালেন্ট এনার্জি, এভারেজ এনার্জি হাফ কেভিটি। ওকে, ইকুইভ্যালেন্টেশন ল কিচ্ছু বলে না, শুধুমাত্র বলে যে কি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে যদি কোনো মলিকুল থাকে তার ডিগ্রি অফ ফ্রিডম যত হবে, প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমের রেসপেক্টে এনার্জি কত হবে হচ্ছে হাফ কেভিটি করে হবে। ওকে, বাস। তো প্রথম এতক্ষণ ধরে চিৎকার করে যাচ্ছি ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম। তোদের অসহ্য ধরে যাবে, স্যার ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা কি, হয় না মাথায় দেয়। তো চলো এবার হবে যে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম বুঝতেই পারছিস, ডিগ্রি অফ ফ্রিডম স্বাধীনতার গল্প, স্বাধীনতার মাত্রা। তাহলে স্বাধীন মনোযোগ নিয়ে শোন। হ্যাঁ, স্বাধীন মনোযোগ নিয়ে শোন বলতে ক্লাসের বাইরের কথা শুনতে বলি নাই, ওই জন্য আবার বলে স্বাধীন, তো আমি ক্লাসের কথা কেন শুনবো, এগুলা করিস না। ওকে, তো স্বাধীনতার মাত্রা পড়াশোনা করতে যাচ্ছি। ওকে, ডিগ্রি অফ ফ্রিডম। তো চল, খুব ইন্টারেস্টিং জিনিস এটা, তোদের জীবনকে বহুত কিছু থেকে চেঞ্জ করে দেবে। ওকে, ডিগ্রি অফ ফ্রিডম কি জিনিস? ওকে, তো এটা তুই আসিস। ওকে, তুই স্বাধীনভাবে চলাফেরা করার জন্য যতগুলা তোকে ডাইমেনশনের প্রয়োজন আছে তাকে কি বলি? ডিগ্রি অফ ফ্রিডম। আরো ভালো করে বলি, তোকে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, আরো ভালো করে বলি, তুই ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে চলাফেরা করার জন্য যতগুলা কি করার প্রয়োজন আছে হচ্ছে, যতগুলো ডাইমেনশনের প্রয়োজন আছে, ওটাই হচ্ছে তোর ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, যতগুলো কোঅর্ডিনেটের প্রয়োজন আছে ওইটা কি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। সায়েন্সের ভাষায় বলি, সায়েন্সের ভাষায় কি বললে, কোনো একটা ডাইনামিক্যাল সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন হয় তাকে ডিগ্রি অফ ফ্রিডম বলে। আরেকবার শোন ভালো করে, কোনো একটা ডাইনামিক্যাল সিস্টেম আছে, সেই ডাইনামিক্যাল সিস্টেমকে স্বাধীনভাবে চলাফেরার জন্য বা কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য যতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন হয় তাকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বলি। ওকে, উদাহরণ, তোরা যখনই যাচ্ছিস, তোদের ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা দিয়ে বাধা আছে, স্বাধীনতা পাচ্ছিস না, তোরা পড়াশোনা দিয়ে বাধা আছে, ভালো রেজাল্ট করতে লাগবে, কত কিছু দ্বারা বাধা আছে। ওকে, তো ওগুলো হচ্ছে বাধা। কিন্তু যদি কি করিস, ওগুলো ইন্ডিপেন্ডেন্টলি ভাড়া কি করতে পারিস, কামাই করতে পারিস, তারপরে তোর ডিগ্রি অফ ফ্রিডম কি হচ্ছে বেড়ে যাবে। ওকে, যাই হোক, সাকলাম স্যার, আমরা আগে একটু পড়াশোনা করি, তারপরে তোদের জীবনে আবার ফিরে আসবো। হ্যাঁ, তো পড়াশোনার কথা কি বলছে যে, আবার বলতেছি, ডিগ্রি অফ ফ্রিডম তো স্বাধীনতার মাত্রা। তা স্বাধীন কারা হবে? যারা চলাফেরা করবে, হ্যাঁ না? যে বসে সারাদিন ঘরে ঘুমে আছে তার তো জীবনে কোনো কিছু চেঞ্জ হবে না, না? স্বাধীনতা তখনই আসবে, স্বাধীনতার গল্প শুরুই হবে যখন তুই হচ্ছে চলাফেরা করবি। তার জন্য আমরা শুরু করলাম কোথায়? একটা ডাইনামিক সিস্টেম। ডাইনামিক সিস্টেম মানে কি? যে সিস্টেম চলাচল করে, ঠিক আছে? যেমন গ্যাস মলিকুল সর্বদা কি করতেছে? চলাচল করতেছে, তার মানে ওইটা একটা ডাইনামিক সিস্টেম। তার জন্যই বললাম, প্রথমে শুরুতেই বললাম, একটা ডাইনামিক সিস্টেমকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য যতগুলা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটর দরকার পড়বে তাকে আমরা কি বলবো হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বলবো। চল, এটাকে ডিটেলসে একটু একটু করে তোদের আমি বোঝাচ্ছি সুন্দর সুন্দর করে, একদম সহজ সরল ভাষায়। ওকে, তাহলে দা number of independent coordinates, okay, required to describe motion of a dynamical system, okay, known as degree of freedom. Okay, এই ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করার জন্য কিছু ফর্মুলা আছে। ওকে, if n is number of particles, ওকে, যেহেতু গ্যাস বলতেছি তার জন্য পার্টিকেলস বা অ্যাটমস এমন কিছু বলতে পারি, ঠিক আছে? নাম্বার অফ পার্টিকেলস বা অ্যাটমস, গ্যাসের ক্ষেত্রে অ্যাটমেই হবে। ওকে, অ্যান্ড
কে ইজ দা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি জিনিস বোঝাচ্ছি, ঠিক আছে? কনস্ট্যান্ট, ওকে। বা যেটাকে বলতে পারিস গ্যাসের ক্ষেত্রে বন্ড, হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে এটাকে কি বলতে পারিস? বন্ধন, ওকে। বন্ড বিটুইন atoms, okay. Then degree of freedom is given by, degree of freedom के f দিয়ে লিখি, হ্যাঁ, স্মল f, f equal to 3n minus k, okay. ফর্মুলা কি? 3n minus k for 3d, okay. f equal to হবে হচ্ছে 2n minus k for 2d, f equal to হবে হচ্ছে n minus k for 1d, ওকে। মাথায় রাখিস। তাহলে ইন জেনারেল বলতে পারিস f equal to dn minus কত হচ্ছে k, where d equal to dimension, okay, where system by atoms এখানে system are placed বা মুভিং, মোশনে আছে, ওকে। এর মানে বুঝবি? চল বোঝাই ডিটেলস। তার আগে একটা কথা আমি তোদের বলে দিই, এই যে ফর্মুলাগুলো লিখলাম না, এই সব ফর্মুলাগুলাই ভ্যালিড অনলি ফর লো টেম্পারেচার। হাই টেম্পারেচারের জন্য এই ফর্মুলা ভ্যালিডই করে না, ওকে, ওকে। তাহলে ইট ইজ ভ্যালিড অনলি ফর লো টেম্পারেচার, ওকে। হাই টেম্পারেচারের ক্ষেত্রে ডাজ নট ভ্যালিড, এইটুকু জিনিস মাথায় রাখিস। অ্যাকচুয়ালি আমি তোদের একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে না ডিটেলসে এখন তোদের গ্যাসিয়াস মলিকুল নিয়ে পড়াশোনা করতেছিস না, গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম মানে অল্প একটু পড়লেই হয়ে যায়, আমাদের বেশি কিছু নাই। তোরা যখন অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স, দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়াশোনা করবি, ওকে, যে সিলেবাসে যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে বা তোদের বিভিন্ন সেমিস্টারে পড়াশোনা করিস, ওকে, সেইখানে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আমি মোটামুটি একটা 3 ঘন্টার লেকচার দিই, ওকে। ডিগ্রি অফ ফ্রিডম বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আমি ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করা শেখাই, সেইখানে আমি তোদের ভালো করে শেখাই ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলা কাজেই লাগবে না, মানে ফর্মুলা দিয়ে করতে পারিস কিন্তু ফর্মুলা দিয়ে করা আরো কঠিন, তার থেকে তুই সিস্টেমটাকে অ্যানালাইসিস করলেই তুই ডিগ্রি অফ ফ্রিডম খুঁজে পাবি, ওকে। কারণটা সিম্পল জিনিস ভাই, ডিগ্রি অফ ফ্রিডম কিছুই না, তোর কাছে একটা সিস্টেম আছে, ওটা কি করতে ফ্রি হয়ে মুভমেন্ট করতে চায়, তার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট তুই যদি গণতে পারিস, গণে না ডিগ্রি অফ ফ্রিডম কি হচ্ছে ক্যালকুলেট হয়ে গেল। তো ফর্মুলা তোদের হাই টেম্পারেচার লো টেম্পারেচার এত ভাবতেই লাগবে না, যদিও তোদের এত কিছু এইখানে ভাবতে লাগবে না, গ্যাসের ক্ষেত্রে না কিছু চাপেই নেই, অল্প কয়টা হলেই হবে, এখনই সেটা আমরা করে নেব, ওর বাইরে নাই কিছু, ওকে। তো ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে ডিটেলসে তো পরে আলোচনা করবো, যদিও ডিটেলস বলছে কনসেপচুয়ালি আর নতুন কিছু নাই, এইটুকুই জিনিস আছে, ওখানে কি করবো প্রচুর এক্সাম্পল করে আরো পুরো জিনিসটা কংক্রিট তৈরি করবো মাথার ভেতরে, ওকে। এবার শোন যে কি হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম, ওকে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম সিম্পল জিনিস, তোর কাছে ধরি একটা মনো অ্যাটমিক গ্যাস আছে, মনো অ্যাটমিক গ্যাস মানে বুঝিস যেখানে একটাই মলিকুল আছে, এবার মলিকুলটা কি করতেছে তোরা জানিস, গ্যাস মলিকুল মানে ছোটাছুটি করতেছে, তাহলে ছোটাছুটি করার জন্য ওর ওর যে ডাইনামিক্যাল ওর যে মোশনটা আছে সেটাকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য কয়টা কোঅর্ডিনেটের দরকার, একটা গ্যাস মলিকুল কোন দিকে ছুটতে পারে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তাহলে ম্যাক্সিমাম ওর কয়টা অ্যাক্সিস লাগবে, 3টে অ্যাক্সিস, তাহলে 3টে অ্যাক্সিস হলে ওর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 3টেই। তাহলে কোনো একটা মনো অ্যাটমিক গ্যাস মলিকুলের
ওর ডাইনামিক্যাল বা মোশনকে কি করতে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য তিনটে ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটর দরকার পড়তেছে, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস। সো এটা ডিগ্রি অফ ফ্রিডম কত হবে হচ্ছে 3। তাহলে এক্সাম্পল, তাহলে ফর মনো অ্যাটমিক গ্যাস। ওকে, তাহলে মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে দেখ কত এ এমন করে ডেসক্রাইব করতে পারি না, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস। এইখানে মলিকুল যেদিকে ইচ্ছে ওইদিকে যাবে। তাহলে এ দেখ কয়টা আছে, ভালো করে দেখ, এর নাম্বার অফ পার্টিকেলস কয়টা আছে, একটা। একে বাধা দেওয়ার মতো কেউ আছে নাই, তাহলে কে ইকুয়াল টু কত, 0। মানে কোনো বন্ড আছে, বন্ড নাই। তাহলে এটা কত ডি তে মুভ করতেছে, 3D তে মুভ করতেছে না, এই ফর্মুলায় বসায় দেয়। তাহলে কত হবে, এফ ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস কত হচ্ছে 0। তাহলে এফ ইকুয়াল টু কত গেল হচ্ছে 3। আমি তোদের এটা ফর্মুলা দিয়েও করাইলাম, এমনিও বইলে দিলাম। এটা ডিগ্রি অফ ফ্রিডম কত হবে হচ্ছে 3 হবে। ওকে, ক্লিয়ার এতটুকু জিনিস। তো এটা যদি ডিগ্রি অফ ফ্রিডম 3 হয়, তাহলে এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি কত হবে, এভারেজ এনার্জি যদি দেখিস, অ্যাসোসিয়েটেড এভারেজ এনার্জি, তাহলে এভারেজ এনার্জি কত হবে বলতো, ইউ ইকুয়াল টু আমরা জানি F/2 RT। এটা জানি কি জানি না? তাহলে এবার দেখ ইউ, এফ এর মান কত হচ্ছে 3/2, কত হচ্ছে RT। তাহলে এটা গেল হচ্ছে এভারেজ এনার্জি ক্যালকুলেট করা। এবার দেখ স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম কত হয়, ফর্মুলা কি ছিল বল, ডিইউ ডিটি এট কত হচ্ছে ভি। এটাকে ডেরিভেটিভ করে দেয় সনাতন, ডেরিভেটিভ করলে কত আসবে দেখ তো, এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, 3/2 আর, এগুলো তো কনস্ট্যান্ট হ্যাঁ না, 3/2 আর, আর টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত হচ্ছে 1। এটা কি হয়ে গেল, তো সিবি হয়ে গেল। এন্ড সিবি এর সিপির মধ্যে রিলেশন জানিস, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু কত হচ্ছে আর। তাহলে সিপি ইকুয়াল টু কত হচ্ছে সিবি প্লাস কত হচ্ছে আর। তাহলে কত হচ্ছে সিপি ইকুয়াল টু কত হচ্ছে 3/2 আর প্লাস কত হচ্ছে আর। তাহলে কত হচ্ছে সিপি ইকুয়াল টু গেল হচ্ছে 5 আর বাই কত হচ্ছে 2 হচ্ছে। ওকে, অনলাইন দেখতে পাচ্ছিস না, তোদের জন্য আছে 5 আর বাই কত হচ্ছে 2। ওকে, হ্যাঁ, তাহলে 5 আর বাই কত হচ্ছে 2, এটা হচ্ছে সিপি। তাহলে এবার দেখ নাও নাও আমরা কি জানি গামা ইকুয়াল টু কত হচ্ছে সিপি বাই সিভি। তাহলে কত হচ্ছে গামা ইকুয়াল টু সিপির ভ্যালু কত হচ্ছে 5 আর বাই 2 বাই সিবির ভ্যালু কত হচ্ছে 3 আর বাই 2। তাহলে 2 2 কাটলো, তাহলে আর আর কাটলো, তাহলে কত আসলো হচ্ছে গামা ইকুয়াল টু কত আসলো হচ্ছে 5/3। ওকে, 5/3। ওকে, 1.67। তাহলে একটা মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এডিয়াবেটিক গ্যাস কনস্ট্যান্ট গামা ইকুয়াল টু কত আসতেছে 1.67 বা 5/3 আসতেছে। ওকে, মাথায় রেখে সেটা জিনিস। এমনকার থার্মোডাইনামিক্স এর জন্য যতগুলো লাগবে আমি প্রত্যেকটা সিস্টেম সম্বন্ধে তোদের ডেসক্রাইব করে দিতেছি। ওকে, তো এটা একটা एग्जांपल গেল। एग्जांपल নাম্বার 1 মনোঅ্যাটমিক গ্যাস। एग्जांपल নাম্বার 2, ঠিক আছে, ফর ডায়াটমিক গ্যাস, ফর ডাই অ্যাটমিক গ্যাস। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে কি হবে বল, আমি তোদের এতক্ষণ ধরে কি বললাম দেখতো, ডিগ্রি অফ ফ্রিডম কি ছিল জান, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে যে কোনো ডাইনামিক্যাল সিস্টেম, মোশনে অবস্থা সিস্টেমকে ডেসক্রাইব করার জন্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কতগুলো, তাই তো ডিগ্রি অফ ফ্রিডম। এবার দেখতো ডাইনামিক ডায়াটমিক মলিকুল মানে কি, কাপল হচ্ছে না, মানে তুই আছিস তোর সঙ্গে ও আছে, তো দুইজন দুইজনের কি ধরিস, হাত ধরে রাস্তায় ঘোরাঘুরি করতে লাগবে। তো যখন কাপল হয়ে গেলি তোর মনে হয় ডিগ্রি অফ ফ্রিডম বাড়বে না কমবে, কি মনে হয় কমবে? এই যে রুজিনের অ্যান্সার একদম ডাইরেক্ট চলে আসছে, যখন কাপল হয়ে যাবে তখন ডিগ্রি অফ ফ্রিডম করবে, তখন কারণটা তোর করা যাবে না। তুই তখন ঘুরতে যাওয়ার জন্য ফোন করবে, হাই সোনা বাবু আমি ঘুরতে যাব, হাই সোনা হ্যাঁ ঘুরতে যাও, না না ঘুরতে যাওয়া হবে না, কোন বন্ধুর সঙ্গে ঘুরতে যাচ্ছ, এত কিসের ঘোরাঘুরি, আমাকে ছেড়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ, ঠিক আছে একটু পরে বাবু একটু লেট হবে আমার, না 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 তাতে চলে আসো, এতক্ষণ লেট করা যাবে না। তো তোদের এই যে জিনিসগুলো আসবে তার মানে ডিগ্রি অফ ফ্রিডম কমবে না। তো এটার ক্ষেত্রেও হয়, এই দেখ এইখানে একটা মলিকুল আছে, ভালো করে দেখ, এইখানে একটা মলিকুল আছে, তাদের মধ্যে একটা কোনো একটা বন্ড আছে, এটা একটা বন্ড আছে না, তাহলে এটা হচ্ছে বন্ড আছে। তাহলে মলিকুল কয়টা আছে, অ্যাটম কয়টা, দুইটা, তাদের মধ্যে বন্ড মানে বাধা কয়টা, একটা, আর দুইটা আছে না,
একটা বন্ড আছে, বাধা আছে। তাহলে কত হবে? এফ ইকুয়াল টু কত হবে? 3 ইনটু কত হচ্ছে 2 মাইনাস কত 1। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হইলো হচ্ছে 5। তাহলে একজনের কাছে কয়টা করে পড়লো? আড়াইটা করে কমছে। ঠিক আছে, এইখানে কয়টা ছিল? 3টা। স্বাধীনতা কমবে, স্বাভাবিক জিনিস ভাই। তোরা ভালোবাসা শুরু করছিস, স্বাধীনতা বেশি থাকতে চাইছ, হবে না। ওকে, তাহলে এটার থেকে কত হবে? সো এনার্জি ক্যালকুলেট কর। তাহলে এনার্জি ইউ ইকুয়াল টু কত হচ্ছে? F/2 RT। তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে 5/2 RT হবে, তাই না? তাহলে হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম du/dt এট কনস্ট্যান্ট ভি। তাহলে এখান থেকে যদি করিস তাহলে কত আসবে? এটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে যেতে 5/2 ইনটু বাই আর হবে, তাই না? তাহলে হচ্ছে সিপি কত হবে? সিপি ইকুয়াল টু জানিস সিবি প্লাস কত হচ্ছে আর, কারণটা সিপি মানে সিবি ইকুয়াল টু আর। তাহলে সিপি ইকুয়াল টু কত হচ্ছে 5/2 আর প্লাস হচ্ছে আর, মানে কত হচ্ছে 7 আর বাই 2। সো গামা ইকুয়াল টু কত হবে? সিপি বাই সিবি। তাহলে কত হচ্ছে 7 আর বাই 2 বাই কত হচ্ছে 5 আর বাই 2। তাহলে গামা ইকুয়াল টু আসলো হচ্ছে 7/5। 7/5 মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং হবে না, 7 না। তো লেগে দে। এবার শোন, তাহলে এটা ভালো করে বস। আমি এটা ছবিটা মনে করে যাই ডায়াটমিক, তার মানে কি হচ্ছে এটা একটা মলিকুল ধরে নে এম মাস, এটা আর একটা মলিকুল ধরে নে এম মাস, এদের মধ্যে বন্ধন তাহলে কয়টা গেল? একটা। এবার শোন, এই ঘটনাটা ঘটলো না, এদিকে তাকা তাকা সবাই, ইম্পর্টেন্ট জিনিস, এই ঘটনাটা লো টেম্পারেচারে ঘটলো। এটা কিসের জন্য? অ্যাট লো টেম্পারেচার। এবার শোন ভালো করে, খুব ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি, হ্যাঁ? এদিকে দেখ, অ্যাট হাই টেম্পারেচার। হাই টেম্পারেচারের ক্ষেত্রে কি হবে দেখ তো, এই যে বন্ডটা আছে না, ভালো করে দেখ, এটা একটা মলিকুল আছে, এটা একটা মলিকুল আছে, হ্যাঁ না? হাই টেম্পারেচারে ওরা বেশি কাঁপাকাঁপি শুরু করবে না? ভাব তোরা প্রেম করতেছিস পার্কের ভিতরে, পাশ থেকে তোর বাবা চলে আসছে, কি করবি? ছোটাছুটি করার চেষ্টা করবি, কি করবি না? টেম্পারেচার হাই হয়ে গেছে না ওই টাইমে, ঠিক আছে, একটু করতেছিলি, তোর বাবা চলে আসছে, সিম্পল জিনিস। তো কি করবে? বন্ধন কাঁপাকাঁপি শুরু করে দেবে, কাঁপতেছে। ওকে, তাহলে কাঁপাকাঁপি করবে মানে ভাইব্রেশনাল এনার্জি আসবে। তো এতক্ষণ এইটা যে ছিল শুধুমাত্র ট্রান্সলেশনাল ছিল, ওকে, এবার কি আসবে? ভাইব্রেশনাল আসবে। ওকে, তাহলে মাথায় রাখিস, তো ভাইব্রেশনাল আসবে। আমি তোদের বইলে দেই, আমি এটাকে না ডিস্ট্রিবিউটেড করে দিই, যে লো টেম্পারেচারে কি হচ্ছিল ঘটনাটা। লো টেম্পারেচার বলি, এট লো টেম্পারেচার, তাহলে এট লো টেম্পারেচার বা অর্ডিনারি টেম্পারেচার, অর্ডিনারি টেম্পারেচার একই জিনিস, হ্যাঁ, মানে রুম টেম্পারেচারের ক্ষেত্রে যেটা ছিল সেটা এফ ইকুয়াল টু কত ছিল? 5, হ্যাঁ না? 5 কি দিয়ে তৈরি হয়েছিল দেখতো? তিনটে ট্রান্সলেশনাল মোশন, একটা দেখ এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর আর জেড অ্যাক্সিস বরাবর, এইটা হচ্ছে তিনটে ছিল ট্রান্সলেশনাল, তিনটে ছিল হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, প্লাস দুইটা ছিল হচ্ছে রোটেশনাল। ওকে, ওর নিজের অ্যাক্সিসে ঘুরতো, তারপরে হচ্ছে একবার হচ্ছে ওই অ্যাক্সিসে ঘুরতো, এটা হচ্ছে দুইটা ছিল রোটেশনাল। রোটেশনাল, হ্যাঁ। এই যে 2 + 3 মিলে কত করছিল হচ্ছে 5 লো টেম্পারেচারে। তাহলে যখন এট হাই টেম্পারেচারে দেখতেছিস, হাই টেম্পারেচারে কি হচ্ছে? কে এক্সট্রা আসতেছে? কাঁপাকাঁপি করতেছিস, ভাইব্রেশনাল আসবে, তাহলে ভাইব্রেশনাল আসবে। দেখ এট হাই টেম্পারেচার, হ্যাঁ, তাহলে হাই টেম্পারেচারের ক্ষেত্রে কি আসবে? হচ্ছে এফ ইকুয়াল টু তিনটে ট্রান্সলেশনাল জন্য ছিলই আগে থেকে, না? দুইটা রোটেশনালের জন্য ছিল, প্লাস কয়টা আসবে? দুইটা কিসের জন্য আসবে? হচ্ছে ভাইব্রেশনালের জন্য আরো দুইটা আসবে। ওকে, আমি কেমন করে বুঝলি যে দুইটাই ভাইব্রেশনালের জন্য নিবি? আমি তোদের একটা জিনিস মাথায় রাখতে বলছিলাম না, যতগুলা মলিকুল ভাইব্রেশনালের জন্য ডিগ্রি অফ ফ্রিডম কতগুলা, অতগুলাই। ঠিক আছে, ইন জেনারেল, এটা কিন্তু বলতেছি না যে হবেই। ওকে, ইন জেনারেল তোদের দেখবি তোদের এক্সামে যত কোশ্চেন আসবে, হ্যাঁ, যদি বলা দেয় বুঝলে দেয় তো ভালো, যদি বলা থাকে যে ভাইব্রেশনালের জন্য এত ডিগ্রি অফ ফ্রিডম তো ভালো, আর যদি বলা না থাকে তার মানে যতগুলা তোর অ্যাটম আছে অতগুলাই ভাইব্রেশনালের জন্য ডিগ্রি অফ ফ্রিডম আছে। ওকে, আমরা প্রত্যেকটা অ্যাটম ইন্ডিভিজুয়ালি কি করবে? নাচানাচি করবে না। ওকে, জেনারেল কথা বললাম আমি। ওকে, তাহলে সো এট হাই টেম্পারেচারে ডিগ্রি অফ ফ্রিডম কত হলো? হচ্ছে 7। সো এনার্জি কত আসবে? এনার্জি ইউ ইকুয়াল টু F/2 RT, তার মানে ইউ ইকুয়াল টু কত আসলো? 7/2 RT। এটা হচ্ছে হাই টেম্পারেচারের জন্য।
এবার দেখ তাহলে সিভি ইকুয়াল টু কত আসবে, ডিইউ ডিটি অ্যাট ভি, তাহলে ওটাকে ডেরিভেটিভ কর, কত আসবে 7/2 আর আর সিপি ইকুয়াল টু কত আসবে, সিবি প্লাস আর, তাহলে হচ্ছে সিপি ইকুয়াল টু 7/2 আর প্লাস আর, তাহলে আসলো সিপি ইকুয়াল টু 9 আর বাই কত হচ্ছে 2, সো গামা ইকুয়াল টু কত হচ্ছে সিপি বাই সিবি, 9 আর বাই 2 বাই কত হচ্ছে 7 আর বাই 2, তার মানে কত হচ্ছে 9/7, তাহলে গামা ইকুয়াল টু 9/7 করে দেয়, ওকে 1.28। ওকে, এখন তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আছে, স্যার আমি কেমন করে বুঝবো যে কি আছে হচ্ছে সিস্টেমটা হাই টেম্পারেচারে আছে না লো টেম্পারেচারে আছে, তাই না? তো সিম্পল জিনিস, যদি হাই এমন কোন কোশ্চেনের ভিতরে এমন কোন কথা উল্লেখ করা থাকবে তুই বুঝতেই পারবি হাই টেম্পারেচার না লো টেম্পারেচার। ওকে, কোশ্চেনের ভিতরে দেওয়া থাকবে, আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করবো না তখন বুঝতে পারবো যে কেমন কি ধরনের ওয়ার্ড দিয়ে দেওয়া থাকে। তো এটার উপর বেস করে জানিস টিএএফআরে এত সুন্দর কোশ্চেন আসছে, এতটাই একটা জিনিস তোদের জন্য ভালো আছে, আমি যে নোট দিচ্ছি হ্যাঁ সেই নোট থেকে ডাইরেক্ট টিএএফ এর কমন আসছে এইখান থেকে। ওকে, যেমন সিস্টেমে তোদের পড়াইতেছে ওইখান থেকে ডাইরেক্ট কমন আসে। তো তোরা মজা নিতে পারিস যে ফিজিক্স দিয়ে পড়াশোনা করতেছিস, এখান থেকে বেস্ট উপায়ে পড়াশোনা করে যাবি, বেস্ট কমন জিনিস কমন পাবি। ওকে, তো লেখ আগে। ওকে, লেখে নে, লেখা হলে জানা জনাব লেখলো। তাহলে তোরা একটা জিনিস বুঝছিস, যতদিন সিঙ্গেল থাকিস অতদিনই স্বাধীনতা কি থাকে, বেশি থাকে। যারা যারা মিঙ্গেল হইস তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়া শুরু, এই জন্য আমার এত হাসি খুশি। ঠিক আছে, সিঙ্গেল লোক হাসি খুশি বেশি। এবার রুজিনের কথা ভাবতো না, ঠিক আছে, মিঙ্গেল হয়া মেয়েটা হাসতে চাইলেও হাসতে পারে না। তো এবার শোন, তো রুজিনা বলতেছিল কি বলতো, বলে স্যার আমি মিঙ্গেল হলে কি হবে তবু সেই হাসতে পাই, তো চল ওদের সংসারে একটা আগুন লাগাই। ওকে, তো তোরা ভাব না যে রুজিনা আছে, রুজিনা সুন্দর মানুষটার হাত ধরে আছে, এবার ও বলে তবু হাসি খুশি আছে, তো ওদের সংসারে আগুন লাগানোর জন্য কি করতে পারি বলতো, তার হাত আরেকজনকে ধরায় দিতে পারি, তার মানে ট্রাই অ্যাটমিক মলিকুল। চলো এবার পড়বো আমরা ট্রাই অ্যাটমিক মলিকুল, থার্ড এক্সাম্পল কি হচ্ছে ট্রাই অ্যাটমিক মলিকুল। ওকে, তাহলে হচ্ছে ট্রাই অ্যাটমিক মলিকুল, রুজিনা রেডি, অ্যাটমিক গ্যাস। তাহলে ট্রাই অ্যাটমিকের ক্ষেত্রে কি আছে দেখ, এইখানে রুজিনা আছে, সুন্দর কি উঠছা মেয়ে, রুজিনার হাত ধরে এতদিন থেকে প্রশান্ত ছিল, ঠিক আছে, এবার প্রশান্তর হাত ধরার জন্য চলে আসছে শ্রেয়া। ওকে, সুশান্ত বলতে চাইছিলাম তারপরে ভাবলাম না শ্রেয়াই বলি। ওকে, সুশান্ত আসছে। ওকে, তো এটা কি হচ্ছে রুজিনা প্রশান্ত সুশান্ত, ঠিক আছে। তো এবার দেখ ভালোবাসার মধ্যে কেমন ঝামেলা তৈরি হয়, কয়জন লোক, রুজিনা প্রশান্ত সুশান্ত। ওকে, তাহলে হচ্ছে তিনজন লোক, মাথায় রাখিস এইখানে অব্দি ছিল, পুরো জিনিসটা গল্প করি শোন। এখানে রুজিনা একাই, দেখ পুরো গল্পটা ভালো করে বস, বোর্ড পরিষ্কার করার আগে, রুজিনা একাই সিঙ্গেল অবস্থায় আছে, ওর ডিগ্রি অফ ফ্রিডম কত হচ্ছে 3। ওকে, তারপরে রুজিনা একদিন দেখা পাইলো কার সাথে, একদিন দেখা পাইলো প্রশান্তর সাথে, ঠিক আছে, প্রশান্তের সাথে দেখা পাই আর ডিগ্রি অফ ফ্রিডম হলো 5, মানে কমে গেল ইন্ডিভিজুয়ালি একজনের কাছে কইরা। তারপরে ওদের দুইজনের মধ্যে ভালোবাসা এত গভীর হলো, ঠিক আছে, কারণ বাপ মা বাড়ি থেকে যাই না গেছে, এবার মাইনে নিছে, ভালোবাসা গভীর হয়ে গেছে। ওকে, তার জন্য ডিগ্রি অফ ফ্রিডম বেড়ে হইলো 7, মানে 3.5 একজনের কাছে করে পড়লো। ওকে, এবার স্বাধীনতা আরো বলছে, বলে বাড়ি থেকে এতদিন চুরি করে থাকতে লাগছে, এখন আমরা বাড়িতে আর চুরি করার কিছু নাই, ফ্রি, হ্যাঁ না।
স্বাধীনতা বাইরে গেছে। এবার রুজিনা বলতেছিল যে সব ঠিকঠাক চলবে, রুজিনা আছে প্রশান্ত, প্রশান্তর হাত ধরার জন্য আসছে সুশান্ত। ঠিক আছে, তাহলে দেখ কে কয়জনের হাত ধরলো, রুজিনা প্রশান্ত, প্রশান্ত সুশান্ত, তাহলে দুইটা বন্ধন। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হয় দেখ ভালো করে, ডিগ্রি অফ ফ্রিডম যদি লিখিস কত আসবে হচ্ছে 3 n কত 3 মাইনাস কত হচ্ছে 2, তার মানে কত 9 7। দেখ এবার গল্পটা শোন, এইদিকে তো রুজিনা, এইদিকে প্রশান্ত, বলছে প্রশান্তর একটা নর্মাল বন্ধু সুশান্ত, কি আছে যায়, ওই জন্য ভালোবাসা যে চরম লেভেলে এফ ছিল এফেই আছে, হ্যাঁ না, তাহলে বাকিটাও কি থাকবে হচ্ছে সেমই থাকবে। ওকে, তো এটার জন্য এটার মতোই হবে। ওকে, বাকি পার্টটা এমনই হবে। তো একটু ডার্ক হয়ে যাইতেছে ব্যাপারটা, বাট ঠিক আছে, পড়াশোনার সাথে আমরা এতটুকু করতে পারি। ওকে, পার্সোনাল লাইফে নিবেন না। ওকে, তাহলে কি কাল হচ্ছে এনার্জি ইউ ইকুয়াল টু গেল হচ্ছে, তাহলে কত হচ্ছে 7f/2। ঠিক আছে, এফ এর ভ্যালু 7 আর টি, তাহলে হচ্ছে ডেল ইউ বাই ডেল টি অ্যাট ভি, তাহলে কত আসবে সিবি ইকুয়াল টু, তাহলে 7/2 আর অ্যান্ড সিপি কত হবে হচ্ছে একটু আগেই করলাম, তাহলে হচ্ছে সিবি প্লাস হচ্ছে আর, তার মানে হচ্ছে 7/2 আর প্লাস আর, দ্যাট ইজ 9r/2। সো গামা ইকুয়াল টু গেল হচ্ছে সিবি বাই সিবি 9r/2 7r/2, যেটা একটু আগেই করলাম, তাহলে গামা ইকুয়াল টু কত হচ্ছে 9/7, দ্যাট ইজ 1.28। ওকে, এবার দেখ একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এতক্ষণ এদের রিলেশনটা কি ছিল, একটা লিনিয়ার রিলেশন ছিল। ওকে, কি আছে লিনিয়ার রিলেশন, হ্যাঁ না, কারণ একটা বন্ধু এসে পাশে থাকতেই পারে। প্রবলেম হবে তখন যখন ভালোবাসায় ত্রিকোণ প্রেম সৃষ্টি হয়ে যাবে। ওকে, মানে কি, ঠিক আছে, ট্রাইঅ্যাটমিক ট্রাইঅ্যাটমিক গ্যাস, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো নন লিনিয়ার হয়ে গেল। ভালোবাসায় তিন বন্ধু থাকতে থাকতে তিনজনের মধ্যে একদম জগা খিচুড়ি হয়ে গেছে। এইদিকে একজন সুন্দরী মানুষ আছে, হ্যাঁ না, রুজিনা, এই সুন্দরীর হাত ধরে আছে প্রশান্ত, প্রশান্তর হাত ধরে আছে সুশান্ত, সুশান্ত বলে এ কিউট লোক আমার পাশেই দাঁড়ায় আছে, টুক করে একদিন হাত ধরেই নিছে। এই যে ত্রিকোণ প্রেম তৈরি হয়ে গেল, যদি কি হয় নন লিনিয়ার, তখন দেখ কি হয়েছে, ডিগ্রি অফ ফ্রিডমের কি অবস্থাটা হয়। কে আছে, রুজিনা প্রশান্ত সুশান্ত তিনজন, এবার সবাই সবার হাত ধরছে, তার মানে কত আছে হচ্ছে বন্ধনও কয়টা আছে, তিনটা। ডিগ্রি অফ ফ্রিডম কত হয় চলো বের করি আমরা। ওকে, তো ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম এফ ইকুয়াল টু কত হবে 3 × 3 -3, তাহলে কত হইলো হচ্ছে 6। একজনের কাছে কয়টা করে বললো, কত দুইটা করে বললো, ডিগ্রি অফ ফ্রিডম কমতে কমতে কোথায় চলে আসছে। এইটাই হয় ত্রিকোণ প্রেমের ক্ষেত্রে। ওকে, মাথায় রাখিস তোরা, সাবধান। ওকে, বুঝলেন? তো দুই নৌকে পা দিয়ে চলবেন না, চললে এই হচ্ছে অবস্থা হবে, হ্যাঁ মাথায় রাখবেন। তাহলে হচ্ছে সুতরাং এনার্জি কত হবে, এনার্জি ইউ ইকুয়াল টু হচ্ছে 6/2 আরটি, হ্যাঁ না, তাহলে ইউ ইকুয়াল টু কত আসবে 3 আরটি। নাও সিবি ইকুয়াল টু হচ্ছে ডিইউ ডিটি অ্যাট ভি, তাহলে ডেরিভেটিভ করে দেয়, ডেরিভেটিভ করলে আসলে হচ্ছে 3r, অ্যান্ড সিপি ইকুয়াল টু কত হচ্ছে সিবি প্লাস আর, তাহলে সিপি ইকুয়াল টু কত হবে হচ্ছে 3r প্লাস আর, দ্যাট ইজ সিপি ইকুয়াল টু কত হবে হচ্ছে 4r। নাও গামা ইকুয়াল টু কত হবে হচ্ছে সিপি বাই সিবি, তাহলে গামা ইকুয়াল টু কত হবে হচ্ছে 4r বাই হচ্ছে 3r, তাহলে গামা ইকুয়াল টু কত আসবে হচ্ছে 4/3, মানে 1.33, হ্যাঁ না, 1.33।
ওকে, তাহলে যদি দেখিস এইখানে যতগুলা ভ্যালু পাইলি, ভ্যালুগুলা কার সব থেকে বেশি পাইলি? এটা সব থেকে ভ্যালু কত পাচ্ছিস? 1.67 সব থেকে বেশি ছিল, হ্যাঁ না? তারপরে কত পাইলাম জান? একটা পাইলাম 1.4, তারপরে পাইলাম 1.33, হ্যাঁ না? এই যে 1.33, তার নিচে কত পাইলাম হচ্ছে 1.28, আর এই 1.28 আমরা দুইটা পাইলাম। তাহলে এটার থেকে আমরা কি বলতে পারি? 1.67 কার জন্য পাইছিলাম আমরা? মনো অ্যাটমিকের জন্য। তাহলে গামা মনো সব থেকে কি হচ্ছে বড়, হ্যাঁ। তারপরে কি হচ্ছে 1.4 কার জন্য পাইছিলাম? ডাই এর জন্য পাইছিলাম। তার মানে গামা ডাই, এটাও পরীক্ষায় আসে, এটা কোশ্চেন এখান থেকে। 1.33 পাইলাম কিসের জন্য? হচ্ছে ট্রাই নন লিনিয়ার, হ্যাঁ না? ট্রাই নন লিনিয়ার, মাথায় রেখে গামা ট্রাই বাট নন লিনিয়ার, ঠিক আছে? আর এটা কিসের জন্য হচ্ছে? একটা হচ্ছে হাই এনার্জির জন্য পাইলাম, আর একটা হচ্ছে এটার জন্য পাইলাম, ঠিক আছে? তাহলে গামা ট্রাই লিনিয়ারের জন্য, ট্রাই লিনিয়ারের জন্য, প্লাস হচ্ছে এই 1.28 আর একটা পাইছিলাম যেটা হচ্ছে ডাই হাই টেম্পারেচার জন্য, ঠিক আছে? তাহলে ডাই অ্যাটমিকের ক্ষেত্রে বাট হাই টেম্পারেচারের জন্য, ঠিক আছে? এটা মাথায় রাখিস, লাগে না? আর দুটোগুলা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখছিস। দেখ, একটা জিনিস খেয়াল রাখবে, তোদের কোশ্চেনে এমন কিছু বলা থাকবে যার জন্য তোরা বুঝতে পাবি যে ওটা লিনিয়ার স্ট্রাকচার না নন লিনিয়ার স্ট্রাকচার। কোশ্চেনে বলা থাকবে, হিন্স দেওয়া থাকবে, বা তোদের হচ্ছে স্ট্রাকচার দেওয়া থাকবে, কিছু না কিছু বলা থাকবে, হ্যাঁ। যেমন লো টেম্পারেচার হাই টেম্পারেচারের ক্ষেত্রে কোশ্চেন ভালো করে পড়বি। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে একটাই জিনিস মাথায় রাখবি, থার্মোডাইনামিক্স এর কোশ্চেন না বড় বড় হয়। এর জন্য মানুষ কি হচ্ছে মাঝখানে হারায় ফেলে কোশ্চেনের লাইন, যে কি বলছে। ওর জন্য থার্মোডাইনামিক্স এর কোশ্চেন পড়া প্র্যাকটিস করো। অনেক বড় কোশ্চেন হয় কিন্তু থার্মোডাইনামিক্স অনেক অ্যান্সার অনেক ছোট হয়, ওকে? তো কোশ্চেনটা পড়বি ভালো করে, প্রত্যেকটা ওয়াট মিনিং শিখবি। এই জন্যই থার্মোডাইনামিক্স এর ফার্স্টে আমি তোদের কি শেখাইছিলাম? ওয়াট মিনিং এই শেখাইছিলাম, ওকে? খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এইখান থেকে আমরা কিছু জিনিস পাই, আমি সেটা লিখে রাখতেছি, ওকে? তো তোদের ধরে কোশ্চেনে আমি একটা জিনিস বলি, কোশ্চেনে বলে দিল CO2, CO2 দেওয়া থাকলে ট্রাইঅ্যাটমিক মলিকিউল, বুঝতেই পারছিস, একটা সি দুইটা ও। লিনিয়ার না নন লিনিয়ার? তোরা ছোটবেলায় পড়ছিস CO2 লিনিয়ার হয়, ঠিক আছে? মাঝখানে সি, দুই পাশে ও, ঠিক আছে? আবার জন্য H2O দেওয়া আছে, তাহলে কি হবে? নন লিনিয়ার। কারণ H2O এর ক্ষেত্রে আমি শেখাইছিলাম না, H2O একটা কি জিনিস এমন, এইদিকে ও আছে, ওর সঙ্গে 105 ডিগ্রি অ্যাঙ্গেল করে কি আছে? এইচ আছে, না? তো এটা হচ্ছে নন লিনিয়ার। তো ওগুলো দিয়ে বুঝতে পারবি যে লিনিয়ার আছে না নন লিনিয়ার আছে। আর CO2 হচ্ছে লিনিয়ার হবে, CO2, কারণ এখান থেকে এটা আছে, না? তো এটা জিনিস মাথায় রাখিস। তো যাই হোক, তোদের আমি ভাইবের জন্য কিছু কোশ্চেন এখান থেকে বলে রাখি। সবসময় মাথায় রাখবি যে কোনো কিছু রোটেশনাল মোশন, হ্যাঁ, কোনো কিছু ঘুরবে, রোটেশনাল মোশন হয় ও সেন্টার সেন্টার অফ মাসের রেসপেক্টে। আমার মার্কার রোটেশন করে চলে গেছে, ওকে? তাহলে কয়টা আমি ইম্পর্টেন্ট নোট লাগাচ্ছি। 1 নাম্বার, ঠিক আছে, রোটেশনাল মোশন হয়েছে অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। তাহলে রোটেশনাল মোশন ঘটে অ্যাবাউট
সেন্টার অফ মাস। 2 নাম্বার, মাথার গ্যাস ভাইব্রেশনাল মোশন কোথায় ঘটে? ভাইব্রেশনাল মোশন ঘটে অ্যাবাউট ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, দেখিস না একটা স্প্রিং টাইনে দিলে ওইটার হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেশন করে, হ্যাঁ না? তাহলে ভাইব্রেশনাল মোশন ঘটে, এগুলা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভাইব্রেশনাল মোশন ঘটে, ঠিক আছে, অ্যাবাউট ইকুইলিব্রিয়াম পজিশন। থার্ড, ওকে, দেখ ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? হচ্ছে 3 হবে। কারণটা ওইটা অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস, ওর থেকে বেশি তো আর অ্যাক্সিস নাই। কারণ এটা কত ডাইমেনশনাল জগৎ আছে? 3 ডাইমেনশনাল জগৎ, ওর থেকে বেশি তো আর নাই। তো ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? হচ্ছে 3। ওকে, ফর ট্রান্সলেশনাল মোশন ম্যাক্সিমাম নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম ইজ 3, অর্থাৎ অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস। ঠিক আছে, ভাইব্রেশনাল মোশন তখনই দেখতে পাবি যখন ওই সিস্টেমটা এট হাই টেম্পারেচারে থাকবে, ঠিক আছে না? লো টেম্পারেচারে তো আর ভাইব্রেশন হবে না। ওকে, তাহলে ভাইব্রেশনাল মোশন occurs at high temperature only। 5 নাম্বার, আমি আর একটা জিনিস কি বললাম, ভাইব্রেশনাল মোশনের ডিগ্রি অফ ফ্রিডম ইন জেনারেল কি হবে? তার নাম্বার অফ মলিকুলস এর সমান হবে, নাম্বার অফ পার্টিকেলস এর সমান হবে। ঠিক আছে, ওকে ওকে, ডিগ্রি ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু number of atoms, degree of freedom equal to number of atoms for vibrational motion in general case এটা। ওকে, 6, মাথার এই ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা শুধুমাত্র ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রেই ঘটে, কোনোদিন কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের কোনো কনসেপ্টই আসে না। ওকে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কনসেপ্ট ভ্যালিড ফর ক্লাসিক্যাল মেকানিক্স অনলি। ঠিক আছে, ফর কোয়ান্টাম মেকানিক্স it for quantum mechanics it is not, it is meaningless। ওকে, ডান এটুক। ওকে, আর একটা কথা বলে রাখি, এত কিছু লেখাইতে রাখবে না, জাস্ট বলতেছি আমি তোদের, সেটা হচ্ছে অ্যাট রেজোনেন্সের সময় বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে একটা ডিগ্রি অফ ফ্রিডমের এনার্জি আর একটা ডিগ্রি অফ ফ্রিডমে কি করে যায় হচ্ছে ট্রান্সলেট করা যায়। ওকে, মানে ধরে নে কি আছে, তুই তুই এইখান থেকে কি করলি, রূপ থেকে একটা স্প্রিং ঝোলাই দিছিস, ওটাকে কি হচ্ছে ঘোরাচ্ছিস, ঘোরা ছেড়ে দিলি। ওকে, বা হচ্ছে ওটাকে টানলি, এমন টাইনে ছেড়ে দিলি। ঠিক আছে, ওটার ট্রান্সলেশনাল মোশন একটু পরে দেখবি যে ট্রান্সলেশনাল মোশন খতম হওয়ার পর ওটা ঘোরা শুরু করবে, রোটেশনাল মোশনে কনভার্ট হয়ে যাবে এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। ওকে, তাহলে একটা থেকে আর একটা কি করতে পারি আমরা, কনভার্ট করতে পারি এট রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে। ওকে, ডান। এটুকু সবাই লিখছিস না? সবার ডান?
ক্যামেরাম্যান ফোকাস করো। হ্যাঁ, সুন্দর লক্ষ্যে দেখতে থাকো। এবার লাগ যে ইন জেনারেল এনার্জি অফ translational and rotational motion. Okay, degree of freedom is half kbt, ঠিক আছে, but energy of vibrational motion, degree of freedom is kbt. এবার আমরা কি করি, এটা রিলেটেড কিছু প্রবলেম সলভ করি। হ্যাঁ, তো ডিগ্রি অফ ফ্রিডমের এখান থেকে প্রত্যেকবার তোদের এন্ট্রান্সে কোশ্চেন আসবেই। ওকে, অনার্সে কোশ্চেন আসবেই। তো কোশ্চেন কিছু ভালো করে করি, কারণটা কোশ্চেন না করলে তোরা বুঝতে পারবি না আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে ভাইব্রেশনাল মোশন কখন আসবে, লিনিয়ার কখন হবে, নন লিনিয়ার কখন হবে, এগুলো কোশ্চেনের ভিতরে কোন সেন্সে দেওয়া থাকে একবার আমি বোঝাই দেই। ঠিক আছে, চল তো আইআইটি জ্যামের কোশ্চেন দিয়ে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন আইআইটি জ্যাম। চল কি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করাই, তোরা খালি দেখতে থাক একবার। ওকে, তাহলে আইআইটি জ্যাম। An ideal gas of 3D polyatomic molecule at temperature T is such that one vibration mode is excited, then heat capacity of 1 mole of gas at constant volume at this temperature is. অপশন দেওয়া আছে, আইআইটি জ্যামের কোশ্চেন অপশন তো থাকবেই। 3R, 7/2R, 4R, 9/2R। কোশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে গেটের কোশ্চেন। কনসিডার এ triatomic molecule of shape as shown in figure. The heat capacity of this molecule at high temperature, ব্র্যাকেটে বলা আছে temperature much higher
then rotation and vibration energy is 3/2 kb, 3 kb, 9/2 kb, 6 kb. তো দেখ, জ্যামের কোশ্চেন করলি, তারপরে সহজ এক্সাম দিলি, তো তারপরে আরেকটা হাইয়ার স্ট্যান্ডার্ড আমি গিফট দিলাম, তার থেকে হায়ার বেস্ট স্ট্যান্ডার্ড কি হতে পারে? টিএফআর। চল আর একটা কোশ্চেন টিএফআর থেকে। টিআইএফআর, হ্যাঁ, বলছে কনসিডার following model of ASCN molecule. Okay. The specific heat of molecule at constant volume is 6R, 5.4R, 5.5R, 5R। চল কোশ্চেন তিনটা লিখে নে, একটা একটা করে ট্রাই কর একটু, যা কনসেপ্ট শেখাইলাম সেই কনসেপ্ট দিয়া ট্রাই। ওকে, বললি কোশ্চেন গুলো একবার, কি ইন্টারেস্টিং জিনিস দেখাই দিকে। একটা একটা করে কোশ্চেন করা শেখাচ্ছি। তোরা বারবার একটা জিনিস বলি, থার্মোডাইনামিক্সে স্কোর করা সব থেকে সহজ কাজ। যদি তুই থার্মোডাইনামিক্সের কোশ্চেন পড়া শিখে যাস, যদি কোশ্চেন করতে না পারিস, তাহলে থার্মোডাইনামিক্সের স্কোর করা খুবই কঠিন কাজ, আর উল্টে নেগেটিভ মার্কিং পাবি তোরা। কারণ এমন ধরনের তোদের অপশন দেওয়া থাকবে, তোর মনে হবে ঠিক আছে, যদি কনসেপ্ট গন্ডগোল হয় তো অ্যান্সার গন্ডগোল করে তুই আসবি। কারণ এতগুলো অপশন দেওয়া থাকবে না, তোর একটা না একটা অপশন ভুল করলেও ঠিক হয়ে যাবে। ওকে, কিন্তু
অরিজিনাল কোনটা ঠিক অপশন ওইটা চুজ করার জন্য তোকে কোশ্চেন ভালো করে পড়তে লাগবে, কোশ্চেনের প্রতিটা ওয়ার্ড ভালো করে বুঝতে লাগবে, এবং মাথার ভিতরে ওয়ার্ড গুলোর ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করিস না, প্রত্যেকটা ওয়ার্ডের সাইন্টিফিক মিনিং ট্রান্সলেট করবি। ওকে, চল এটা আমরা শিখবো। তো সিম্পল জিনিস কি করবে, দেখ কি বলছে, এই কোশ্চেনটা একটু পড়া শেখ, কোশ্চেন পড়া শেখাচ্ছি। কোশ্চেনের ভিতরে কি আছে তোরা একটু তাকায় বলতো। বলছে যে an ideal gas of 3D polyatomic molecule, তাহলে কেমন মলিকুল, পলিঅ্যাটমিক। সলিউশনটা দেখাই দিকে আমি বলতেছি, এদিকে তাকা। বলছে পলিঅ্যাটমিক, পলিঅ্যাটমিক মানে অনেকগুলো কি আছে, হচ্ছে অ্যাটম আছে। তাহলে অনেকগুলো অ্যাটম যদি কিছু বলা না থাকে তাহলে ইন জেনারেল সেটাকে নন লিনিয়ার ধরতে লাগবে। হ্যাঁ, কিচ্ছু বলা নাই, অনেকগুলো অ্যাটম বলা আছে, তার মানে ইন জেনারেল তাকে কি ধরবি, নন লিনিয়ার। তাহলে কনসিডার অ্যাজ কি হচ্ছে, কনসিডার অ্যাজ নন লিনিয়ার। ওকে, তারপর বলছে পলিঅ্যাটমিক, বুঝছিস? তাহলে পলিঅ্যাটমিক এর জন্য কত হচ্ছে, কনসিডার নন লিনিয়ার ট্রাই অ্যাটমিক। ওকে, তাহলে এটার জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 6। একটু আগে মুখস্থ করলি না, 3 × 3 - 3 6। এগুলা কি করবি, মুখস্থ কর বা মাথায় ক্যালকুলেশন করা শেষ, যে তিনটে আছে, তিনজনের হাত ধরে আছে, গল্প মনে করা, ঠিক আছে? রুজিনা, সুশান্ত, প্রশান্ত, ঠিক আছে? 3 × 3 - 3, ঠিক আছে, 6। তাহলে এটা এই 6টা কার কার জন্য দেন? সো ডিগ্রি অফ ফ্রিডম 6 আসলে হচ্ছে কার কার জন্য বল, তিনটা ট্রান্সলেশনের জন্য আসবে, প্লাস তিনটে কিসের জন্য আসবে, রোটেশনালের জন্য আসবে, তাই না? এবার বলছে কি বলছে, at temperature T is such that one vibrational mode, কয়টা vibrational mode, one vibrational mode is excited then heat capacity of 1 mole of gas at constant volume this temperature, এটা না তো বলছে। ওকে, তার মানে কি, দেখ তোরা এনার্জির কথা বল, তাহলে এনার্জি কত হবে বল। তোরা জানিস ইকুইভেবরেশন থিওরি থেকে কি বলে, এভরি ডিগ্রি অফ ফ্রিডমের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি কত হয়, হাফ কেভিটি। এখানে অপশন সব আড়ে দেওয়া আছে, আর দিয়ে লিখি হাফ আরটি, ডাইরেক্ট লিখলাম। তাহলে কত হয়, F/2 আরটি ক্যালকুলেট করলি তো একটু আগে, তাই তো বলছে, দেখ এখানে বলছে দেন হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে, কনস্ট্যান্ট ভলিউম, এটাই তো একটু আগে লিখলি না, সিবি ইকুয়াল টু কি লিখতিস, F/2, মানে এটা যদি ইয়ে লিখতিস কি বলেছে, ইউ ইকুয়াল টু লিখতিস, তার জন্য সিবি ইকুয়াল টু কত বের করছি, এফ আর বাই কত হচ্ছে 2, আমাকে লিখতিস তো। ওকে, তো একবারে ডাইরেক্ট ওইটার থেকেও লিখতে পারিস তোরা। ওকে, বা যেহেতু এনার্জি লিখছি তার জন্য কত হচ্ছে এটা দিয়ে লিখলাম। ওকে, আর যদি সিবি লিখতিস তাহলে একবারে কি করবি, এটা দিয়ে লিখবি। ওকে, এবার দেখ, তো এটা ফর্মুলা জানিস। এবার শোন, এইখানে কয়টা আছে ট্রান্সফরমেশনের জন্য, কয়টা আছে, 3টা। তাহলে এফ এর ভ্যালু কত হচ্ছে 3, তাই না? প্লাস রোটেশনালের জন্য কয়টা আছে, 3টা, 3/2 আরটি। তাহলে কত গেল হচ্ছে 3/2 3/2, মানে হচ্ছে 1.5 3 আর টি, বুঝছিস? হ্যাঁ, এবার শোন, কয়টা মোড ভাইব্রেশনাল মোড দেন, কয়টা এক্সাইটেড হয়েছে, দেখ এখানে বইলেই দিছে যে রোটেশন ট্রান্সলেশন ঠিক আছে নিলি, কিন্তু সঙ্গে সঙ্গে এক্সাইটেড কয়টা হয়েছে, ভাইব্রেশনাল এক্সাইটেড মানে টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার বাড়ার জন্য কয়টা মোড এক্সাইটেড হয়েছে, 1 মোড। তাহলে ভাইব্রেশনের জন্য কয়টা মোড আছে, একটা মোড। আর একটু আগে নোট দিয়ে লেখাইলাম ভাইব্রেশনের সঙ্গে এনার্জি কত জান হয়, কেভিটি। তোরা নোটটা ভালো করে খুলে দেখ, দেখা লেখাইলাম রোটেশনাল ট্রান্সলেশনালের জন্য হাফ কেভিটি করে, আর ভাইব্রেশনের জন্য কত হচ্ছে, কেভিটি করে। নোটটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখ কয়টা মোড ওপেন হয়েছে, একটা মোড। তাহলে একটা মোডের সঙ্গে এনার্জি কয়টা আছে, হচ্ছে একটা কেভিটি, যদিও এটা আরটি দিয়ে লিখতেছি। তাহলে টোটাল এনার্জি কত হবে বল, টোটাল এনার্জি। দেখ রোটেশনাল ট্রান্সলেশনালের জন্য কত আছে, রোটেশনাল ট্রান্সলেশনের জন্য কত আছে, 3 8টি, 3টে আছে, হ্যাঁ না? আর সাথে সাথে কি আছে, হচ্ছে ভাইব্রেশনালের জন্য কয়টা আছে, একটা 8টি, কারণ একটা মোড কি হয়েছে, ওপেন হয়েছে। তাহলে 4 আর টি। তাহলে সুতরাং সিবি ইকুয়াল টু কত হবে, ডিইউ ডিটি এট কত হচ্ছে বি। তাহলে কত অ্যান্সার হবে, 4 আর। অপশন আছে, অপশন হচ্ছে সি। ওকে, এবার দেখ শোন, খুব ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বরের সলিউশন গেল, 2 নম্বরের সলিউশন। এটা অপশন কি গেল, হচ্ছে সি। 2 নম্বর কোশ্চেনটা বলতো সেম একই ভাবে পড়।
এবার গেটের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন পর কি বলছে, কনসিডার এ ট্রাইঅ্যাটমিক মলিকুল অফ শেপ। আমি কোশ্চেনগুলো এমন করে সাজাইছি যে একটা থেকে আরেকটা ছোট্ট লাইন চেঞ্জ, মানে কি কি চেঞ্জ হয় একবার দেখাই দিকে। কি বলছে, কনসিডার এ ট্রাইঅ্যাটমিক মলিকুল, আগের মতোই পলিঅ্যাটমিক বা ট্রাইঅ্যাটমিক দেওয়া আছে, অফ শেপ অ্যাজ শোন ইন দ্য ফিগার, কেমন শেপ দেওয়া আছে এমন, তার মানে নন লিনিয়ার শেপ দেওয়া আছে, আগের কোশ্চেন এটাই দেওয়া আছে। এবার বলছে দা হিট ক্যাপাসিটি অফ দিস মলিকুল, ভালো করে শোন, এই লাইনটা সবথেকে ইম্পর্টেন্ট লাইন আমি বলতেছি, ভালো করে ইম্পর্টেন্ট জিনিস দেখ। বলছে দা হিট ক্যাপাসিটি অফ দিস মলিকুল এট হাই টেম্পারেচার, বলছে টেম্পারেচার মাস হায়ার দ্যান দ্য রোটেশনাল এন্ড দ্য ভাইব্রেশনাল এনার্জি। তাহলে রোটেশনাল আর ভাইব্রেশনাল এনার্জির থেকেও কি হচ্ছে, বেশি টেম্পারেচার দিতেছিস। তার মানে কি হচ্ছে, তোর এত এক্সাইটেড হচ্ছে সবগুলা অ্যাটম কি করা শুরু করছে, ভাইব্রেট করা শুরু করছে। তাহলে আগের প্রবলেম আর এই প্রবলেম সেম হবে, শুধুমাত্র এইখানে ভাইব্রেশনালের জন্য কয়টা মোড ছিল, একটা মোড ছিল, এইখানে কয়টা মোড হবে, 3টা মোড হবে। কারণটা আমি তোদের কি বলছিলাম যে যতগুলো অ্যাটম থাকে ইন জেনারেল অতগুলো কি হচ্ছে ভাইব্রেশনাল মোড হয়। একটার জন্য কত হয়, হাফ কেভিটি করে, 3টার জন্য কত হবে হচ্ছে 3 কেভিটি, বুঝছিস? তাহলে অ্যান্সার হবে, করে দে একবারে, তাহলে একবারে লিখে দেই। হ্যাঁ, এটার এনার্জি তাহলে এফ ইকুয়াল টু কত হচ্ছে 6 নন লিনিয়ার ট্রাইঅ্যাটমিকের জন্য, না? তাহলে হচ্ছে 3 কি হচ্ছে 3 রোটেশন প্লাস 3 ট্রান্সলেশন। তাহলে এটা কত হচ্ছে, এটার থেকে আসলে হচ্ছে অপশনটা কে দিয়ে দেওয়া আছে, আমরা কে দিয়ে লিখে নেই, ঠিক আছে? তাহলে 3/2 কেবিটি, কেবিটি এনার্জি লিখে দিতেছি একবারে, হ্যাঁ এনার্জি। তাহলে 3/2 কেবিটি প্লাস 3/2 কেবিটি, তাহলে এনার্জি ইকুয়াল টু আসলে হচ্ছে 3 কেবিটি। তাহলে টোটাল এনার্জি তাহলে ইউ ইকুয়াল টু কত আসতেছে দেখ ভালো করে, 3 কেবিটি রোটেশনাল আর হচ্ছে ট্রান্সলেশনালের জন্য আসলো, ভাইব্রেশনালের জন্য 3টে অ্যাটমে ভাইব্রেট হয়ে গেছে, কারণ এতটা হাই টেম্পারেচার দিছিস যার জন্য কি হচ্ছে সবগুলা এক্সাইটেড হয় ভাইব্রেশন করতেছে। তাহলে একটার জন্য আসে কত হচ্ছে ভাইব্রেশনালের জন্য কেবিটি, এমন 3টে অ্যাটম ভাইব্রেট হচ্ছে, তাহলে 3টে, তাহলে কত আসলো 6 কেবিটি। ওকে, তাহলে দেখ এটার থেকে দেখ ভালো করে কি বের করতে বলছিল না, স্পেসিফিক হিট, তার মানে এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দে, অ্যান্সার কত আসবে হচ্ছে 6 কেবি, বুঝছিস? এটা তো এনার্জি গেল, হ্যাঁ না, ওটাকে ডেরিভেটিভ করতে লাগবে, করে দিস ওইটুক তো পাবি। আমার আর এখানে জায়গা নাই, ওই জন্য করতেছি না। দেখ আমি তোদের কি হচ্ছে সেম কোশ্চেন খুঁজে খুঁজে বের করছি, একমাত্র তোদের জন্য, এটা স্পেশাল পাবি, তোদের জন্য সেম কোশ্চেন খুঁজে খুঁজে বের করছি, বলে দেখ একটা থেকে আরেকটা কেমন করে চেঞ্জ হয়। ওকে, অল্প একটু ভাষা চেঞ্জ, অ্যান্সার চেঞ্জ, ঠিক আছে? প্রবলেম সেম কে সেম প্রবলেম। ওকে, লেখ, তাহলে পরেরটা করার চেষ্টা করতো, ওই এটাকে কিন্তু তোরা লাস্টে অব্দি লিখে নিস, সুতরাং সিভি ইকুয়াল টু এটাকে ডেরিভেটিভ করে দে, ডিউ বাই ডিটি করে দে। ওকে, তাহলে এটা লাস্টের লাইনটা লিখে রাখিস, লাস্টের লাইনটা কত হবে, সিবি ইকুয়াল টু ডিউ ডিটি একটা ভি, তার মানে এটা কত হবে 6 কেবি, এটা হচ্ছে অপশন। এবার দেখ এটা সলিউশন, তোদের জীবনের সব থেকে ইন্টারেস্টিং একটা প্রবলেম করতে যাচ্ছিস, টিএফ এর কোশ্চেন। হ্যাঁ, এইখানে বসে বসে এই কয়েকদিন থার্মোডাইনামিক্স পড়াশোনা করেই তোরা টিএফ এর কোশ্চেন সলভ করতে যাচ্ছিস, ভালো করে শোন, এত সুন্দর কোশ্চেন আসে টিএফ এর। কি কোশ্চেন আসছে তোরা ভালো করে দেখ, আমি বললি না টিএফআর এর কোশ্চেন এমন কোশ্চেন হয়, আমি প্রত্যেক দিন প্রথম থেকে বলতেছি টিএফআর এর কোশ্চেন এমন কোশ্চেন হয় যে কোশ্চেনের মধ্যে অ্যান্সার দেওয়া থাকে, কারণটা টিএফআর এর যে প্রফেসররা কোশ্চেন করে বহুত হাই লেভেলের স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, আর ওনাদের মস্তিষ্কই আলাদা চলে, ওরা তার জন্য স্টুডেন্টের সঙ্গে মাইন্ড নিয়ে খেলে, বলে নে আমি কোশ্চেনের ভিতরে অ্যান্সার দিয়ে দিছি তুই করে নে,
তার জন্য ওদের কোশ্চেন যদি ঠিক করে অবজার্ভ করা শিখিস, টিএফআর এর কোশ্চেন, তোর মতো স্টুডেন্ট আর কেউ হবে না। কারণ ওরা কোশ্চেনের ভিতরে অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দিয়ে দেয়। দেখাবো কোশ্চেনের ভিতরে অ্যান্সার আছে, চল এটাতেও দেখ। আমি প্রতিদিন একই কথা বলি যে টিএফআর এর কোশ্চেনের ভিতরে অ্যান্সার থাকে, দেখ ভালো করে। এই কোশ্চেনটাকে কি এক লাইনের কোশ্চেন দিছে দেখছিস? কি বলছে? কনসিডার দ্য ফলোইং মডেল অফ এসিএন। এসিএন একটা স্ট্রাকচার দিয়ে দিছে, বলছে তার স্পেসিফিক হিট অ্যাট মলিকুল অ্যাট কনস্ট্যান্ট ভলিউম সিবি বের করো। মানে সোজা কথা একটাও লাইন দিয়েছে, এইটা ঘটনা দিছে আর সিবি বের করতে বলছে, না? তো তোরা অনেকে ভাবতেছিস বলে সাতালে কোশ্চেনের ভিতরে অ্যান্সার কই আছে, খালি কোশ্চেনকে তুই অ্যানালাইসিস করতে পারতেছিস না। ভালো করে দেখ, এই যে এখানে কয়টা মলিকুল আছে? 3টা মলিকুল। তাহলে কিসের প্রবলেম? ট্রাইঅ্যাটমিকের প্রবলেম। বন্ডগুলো সোজা আছে না কি হচ্ছে বাঁকা আছে? সোজা আছে, লিনিয়ার। তাহলে তো এটা দেখে বুঝতেই পারছিস লিনিয়ার কি হচ্ছে, লিনিয়ার ট্রাই অ্যাটমিক। মনে আছে লিনিয়ার ট্রাই অ্যাটমিক ক্ষেত্রে এফ ইকুয়াল টু কত হয়? 7, ঠিক আছে না? কারণটা 3 × 3 - 2, তাহলে 7 হইলো। এইদিকে তাকা, তোদের জীবন আমি সহজ করে দেই। এটা গেল 7, এদিকে তাকা তাকা। এবারে এইখানে বন্ডগুলা, তোরা বন্ডগুলো লেখার স্টাইল দেখছিস কেউ? হ্যাঁ, একটা কি হচ্ছে ডট ডট দেওয়া আছে, আর একটা একদম রিজিড দুইটা বন্ড দেওয়া আছে। ওকে, মানে বুঝ, মানে হচ্ছে এই দুটো সি আর এন এর মধ্যে রিজিড দুইটা বন্ড, ওরা নড়াচড়া করবে না। কিন্তু এটাকে ডট ডট দেওয়া আছে, মানে কিছু অল্প টেম্পারেচারে তুরুত তুরুত করে কি করবে হচ্ছে লাফালাফি করবে। তার মানে এই দুটার থেকে ভাইব্রেশনাল এর কোনো মোট আসবে না, কিন্তু এটার থেকে কি আসবে হচ্ছে ভাইব্রেশনাল এর মোট আসবে। তাহলে কয়টা মোট আসবে ভাইব্রেশনের জন্য? একটা মোট আসবে। তাহলে দেখ, ডিগ্রি অফ ফ্রিডমের জন্য 7 এর জন্য এনার্জি কত আসবে? এটার যে এনার্জি কত হচ্ছে 7/2 8টি, হ্যাঁ না? 8টি আসবে। তাহলে ইয়ের জন্য কত আসবে টোটাল এনার্জি? বল, টোটাল এনার্জি কত হবে? ইউ ইকুয়াল টু 7/2 8টি প্লাস ভাইব্রেশনাল এর কয়টা মোট এক্সাইটেড হয়েছে? একটাই মোট। তাহলে ভাইব্রেশনাল এর জন্য একটাই মোট কত হবে হচ্ছে এক্সাইটেড হবে। ওকে, তাহলে কত হচ্ছে 8টি, তাহলে কত হচ্ছে 9 8/2। সো স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম কত হবে? বুঝতেই পারছিস। তাহলে কত হচ্ছে 9 আর কত হচ্ছে 2, তার মানে 4.5। আর আছে অপশন 4.5 আর। ওকে, ডান। তো তোরা যখন শোন এটা টিএফআর এ বসবি কোশ্চেন করতে, তুই যদি বুঝিস একবার, তোর এটা করতেও লাগবে না, মুখে মুখে অ্যান্সার শেষ। বলে ওইখান থেকে 7/2 প্লাস হচ্ছে 1 9/2 শেষ, অ্যান্সার 4। ওকে, তো আমি কি বলছিলাম যে টিএফআর এর কোশ্চেনে সবসময় কোশ্চেনের ভিতরেই অ্যান্সার দেওয়া থাকে, খালি তোকে কোশ্চেন পড়া শিখতে লাগবে। তুই ভাব যে একটা টিচারের কতটা মাথায় আসলে কোনো ভাষা না লইকে সবকিছু বোঝায় দিতে পারে। বলে লিনিয়ার বোঝায় দিছে, ট্রাইঅ্যাটমিক বোঝায় দিছে, একটা ভাইব্রেশন মোট ওটাও বোঝায় দিছে, শুধুমাত্র এতটুকু একটা ফিগার দিয়ে দিছে। ওকে, তো টিএফআর, এই জন্যই টিএফআর কোশ্চেন করবি, মন এমনি ভালো হয়ে যাবে। আরো একটা কথা আমি বলছিলাম, তোদের এন্ট্রান্স এক্সামিনেশনে যেদিনও পড়াই আমি বারবার একটা কথা বলি, তোদের ভারতবর্ষের এডুকেশন সিস্টেমের, আমি বারবার বলি আমার আইআইটি জ্যামের ব্যাচ থেকে এত স্টুডেন্টের আইআইটি হয় কিসের জন্য? মেন কারণ হচ্ছে আইআইটির, আমি তোদেরকে বলে দিছি ওপেন প্ল্যাটফর্মে, আজকে বলে দিতেছি, এর আগেও বলছি একদিন, আজকেও বলি, যে আইআইটির কোশ্চেন হ্যাক করা যায়। কেমন করা? সিম্পল কোশ্চেন হ্যাক। যে ফার্স্টে সব থেকে কঠিন কোশ্চেন কি করবে? টিএফআর। ওকে, ওই কোশ্চেনটাকে একটু ডাইলুট কে করবে? নেট। নেটের কোশ্চেনকে একটু ডাইলুট করবে কি হচ্ছে জেস্ট। জেস্টের কোশ্চেনকে একটু ডাইলুট করবে গেট। গেটের কোশ্চেনকে একটু ডাইলুট করবে কি হচ্ছে জ্যাম। জ্যামের কোশ্চেনকে একটু ডাইলুট কে করবে হচ্ছে সিইউটি। তো তোরা যদি ধরি না আজকে 2027 এ যারা যারা কি হচ্ছে আইআইটি জ্যাম এক্সামিনেশন দিবি, তারা তারা তার 2 বছর আগের নেটের কোশ্চেন দেখ, জেস্টের কোশ্চেন দেখ, গেটের কোশ্চেন দেখ, কেমন কোশ্চেন আছে ওগুলাকে ডাইলুট করো। অত কঠিন কোশ্চেন আসবে না, ওর থেকে ডাইলুট করবে। তোরা বুঝতে পাইতেছিস আমি তোদের শেখাইতেছি। এইটা একটা কি ছিল? স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল না? এই কোশ্চেনটাকে একটু ডাইলুট করছে কি হচ্ছে গেট। গেটকে আরেকটু ডাইলুট করছে কি হচ্ছে জ্যাম। তো সেম কোশ্চেন আসে এইখানে, অত স্টুডেন্টের তো মাথা না খুলতে পারে। তো এইটা কোশ্চেন অনেকের কঠিন লাগে বলে ওইটা একটু ছবি দেখে কেমন করে বুঝবো। তারপরে ইয়ার কোশ্চেনের ক্ষেত্রে একটু বইলে দিছে, বলে এটা এটা ধরো, এটা এটা আছে। জ্যামের কোশ্চেনের ক্ষেত্রে সবকিছু ভাষায় বইলে দিছে, কারণটা জানে বাচ্চা বাচ্চা লোক পরীক্ষা দেবে। তো এমন করে কোশ্চেন হয় হ্যাক হ্যাক পুরা, যে কেমন করে কোশ্চেন হবে। এই জন্য আমি তোদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেই,
অ্যাসাইনমেন্টে এমনই কোশ্চেন খুঁজে খুঁজে বের করি যে কি ধরনের কোশ্চেন আগে আসছে, ওটার থেকে কি আসবে, কেমন প্যাটার্ন ফলো হতে পারে, ওই কোশ্চেন গুলোকে ডাইলুট করো, বাস ওগুলোর থেকে জ্যামে কোশ্চেন আসবে। ওকে, সিম্পল জিনিস, সিম্পল। ওকে, আর তোদের অনার্সের জন্য কি করতে লাগবে? অনার্সের জন্য সিম্পল জিনিস, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমন আসে এগুলা তুই সব কনসেপ্ট শিখতেছিস, প্রিভিয়াস ইয়ারের 3টে সাল সলভ কর, বাস অনার্সের কোশ্চেন সব কমন। আর কি চাইস? ওকে, তো এমন করেই পড়াশোনা করতে লাগে। এবার শোন, তো আমরা যদি লাস্ট 2 দিন থেকে দেখিস আমরা কি পড়াশোনা করলাম, স্পেসিফিক হিট নিয়ে পড়াশোনা করলাম, হিট ক্যাপাসিটি নিয়ে পড়াশোনা করলাম। আজকে দেখলাম যে কোন একটা সিস্টেমের ক্ষেত্রে কিভাবে হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশন হয়, তার জন্য ইকুইভ্যালেন্সের ল বললাম। তারপরে আমরা কি বললাম হচ্ছে ডুলং পেটির ল বললাম, এবং ওটা ডিস্ট্রিবিউশন করার জন্য ডিগ্রি অফ ফ্রিডম বললাম। তারপরে এনার্জি ডিস্ট্রিবিউশন পড়াশোনা করলাম। ওকে, এবার আমরা এতদিন যা কিছু করলাম, আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশনস করলাম, হ্যাঁ না? এবার আমরা কি করব হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর দিকে প্রোগ্রেস করব, যেখানে সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো হচ্ছে এন্ট্রপি। তো এই এন্ট্রপি জিনিসটা কি, এবং ডিফাইন সিস্টেমের ক্ষেত্রে এন্ট্রপি কিভাবে ক্যালকুলেট করে, তারপরে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বলে, এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কি প্রবলেমের জন্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আসলো, এই সব কিছু আমরা কি করব নেক্সট ক্লাসে পড়াশোনা করব। যেহেতু নতুন একটা টপিক শুরু করব, ওই জন্য আজকের লেকচারটা ছোট হলেও এখানেই শেষ করতেছি। ওইখান থেকে আবার নতুন একটা জিনিস কি করব, স্টার্ট করব। ঠিক আছে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, এমন করে পড়াশোনা করতেই থাকবো। ওকে, আর হচ্ছে থার্মোডাইনামিক্স এর ডেমো লেকচার হিসেবে ইউটিউবে এই কয়টাই লেকচার আসবে, এরপরে আর আসবে না। ঠিক আছে, এই কথাগুলো এখন পেইড বেসিস স্টুডেন্টের জন্য না। ওকে, ইউটিউবে এই কয়টাই লেকচার আসবে। তারপরে যদি কেউ ফুল কোর্স আইআইটি জ্যামের জন্য প্রিপারেশন করতে চাস, অনার্সের জন্য পড়াশোনা করতে চাস, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কলেজে পড়াশোনা করতেছিস, ওকে, তাড়াতাড়ি অবশ্যই তোরা কি করিস, ফিজিজি অ্যাপ ডাউনলোড করিস, ওইখানেই ফুল কোর্স পাওয়া যাবে। ঠিক আছে, চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, কিউটস একটা স্মাইল দিস, এমন করে ইন্টারেস্টিং উপায়ে থার্মোডাইনামিক্স পড়াশোনা করতে থাকবো, ইভেন প্রত্যেকটা ব্রাঞ্চ পড়বো। চল টাটা, বাই বাই।